আগামী সোমবার আমি আপনাদের বাড়িতে বেড়াতে আসছি, কিন্তু একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। আনিকার নাইমা হাসি মুখেই তাকে আসতে বলে, কিন্তু কি সারপ্রাইজ তা জানতে চাইলে অঙ্কিতা বলে না, ওটা নাকি ওই দিনই বলবে। তাই আনিকার নাইমাও বেশি জোরাজোরি না করে অঙ্কিতার কথাতে সায় দিয়ে চলে যায়। যতটুকু পথ পর্যন্ত তাদের দেখা যায়, অঙ্কিতা তাকিয়ে রইল তাদের দিকে। তারা চোখের আড়াল হতেই অঙ্কিতার হাস্যোজ্জ্বল মুখটায় ছেয়ে যায় মলিনতার আভা। টেবিলের ড্রয়ার থেকে নিজের বাদামি বর্ণের ডায়েরিটা বের করে। এটা তার ডায়েরি কম, সঙ্গী বেশি। 15তম জন্মদিনে এটা ঠাম্মার থেকে উপহার পেয়েছিল। তখন থেকে তার সকল অনুভূতি এই ডায়েরিতে লিপিবদ্ধ আছে। বেশ কয়েকটা পাতা উল্টিয়ে সাদা পেজ বের করে তাতে নীলকালিতে গোটা গোটা অক্ষরে লিখল, যে প্রণয়ে পায় পূর্ণতা সে যে বড়ই ভাগ্যবান। প্রণয় পূর্ণতা লেখা নেই যে আমার পোড়া কপালে, প্রণয় যে আমার আটক ধর্মের দেওয়ালে। এটুকু লিখেই ডায়েরিকে পূর্বের জায়গায় রেখে চেয়ারে হেলান দিয়ে বসে চোখ দুটো বন্ধ করে ফেলল। মুহূর্তে চোখের দুই ধার দিয়ে ধীর গতিতে নোনা জল গড়িয়ে পড়া শুরু করল, যে জলে লুকিয়ে আছে হাজারো যন্ত্রণা, প্রণয়ের অপূর্ণতার তীব্র বেদনা। কিন্তু আফসোস, এই নোনা জল কিংবা রমণীর প্রণয়ের অপূর্ণতার বেদনা কারো দৃষ্টিতে পড়ল না। তুমি কি আমার উপর অহনো রাইগা আছো বউ? আছি তো, অনেক রাইগা আছি। অহন আমার রাগ ভাঙান। ও বউ, তুমি রাইগা থাইকো না গো, আমার কষ্ট লাগে। তুমি কও কি করবো আমি? এক প্লেট ফুচকা কিংবা এক প্যাকেট ঝালমুড়ি খাওয়াইলে রাগ ছাড়ের ব্যাপারে ভাইবা দেখমনি। আচ্ছা চলো, আজ দুইটাই খাওয়ামো তোমারে। এবার রাগ ভাঙছে। নাইমা খুশিতে আনিকের হাত জড়িয়ে ধরে মাথা নাড়িয়ে সম্মতি দিলেই আনিক তার রানীর মান ভাঙাতে নিয়ে যায় ফুচকলার কাছে। কেটে যায় কিছু মুহূর্ত দুষ্টু মিষ্টি খুনসুটিতে। প্রিয় মানুষটার মুখের এক চিলতে মিষ্টি হাসি আর একটু আনন্দ, এটাই তো জীবনের সুখের মুহূর্ত। এসব কি অনিমা? তোমার প্রেগনেন্সির রেজাল্ট পজিটিভ কিভাবে আসলো? বিয়ের 2 বছর পর আমার প্রেগনেন্সির রেজাল্ট পজিটিভ কিভাবে আসে সেটা কি তুমি বুঝো না? বাচ্চা তুমি। অনিমার কথায় আবিরের মেজাজ যায় চটে, কিন্তু আপাতত সে ঝগড়া করার মেজাজ নেই। তাই নরম সুরেই বলল, আমি সেটা বলিনি। আমি বলতে চাইছি, আমরা তো এমন কিছুই প্ল্যান করিনি। তার উপর আমরা অলওয়েজ এই ব্যাপারে সতর্ক থাকি। তো এটা কিভাবে হলো? আর আমাদের এখনও নিজেদের নিয়ে এনজয় করার সময়, এর মধ্যেই বাচ্চার ঝামেলা। ও প্লিজ, এটা বলো না যে তুমি মাতাল হয়ে আমার কাছে এসেছো, আবার এসব বিষয় খেয়াল রেখেছো। আর যেভাবে হয়েছে ভালোই হয়েছে। বিয়ের 2টা বছর পার হয়ে গেছে। এখন বেবি প্ল্যান না করতাম না তো কবে করতাম? আচ্ছা, বাচ্চা হলেই কি হবে? তাকে আয়া পালবে। এতে আমার এনজয়মেন্ট কেন নষ্ট হতে পারে? আবিরের মেজাজ তঙ্গে উঠে গেছে। এমনিতে আজকাল অনিমাকে তার বিরক্ত লাগে, আগের মতো কোনোভাবেই লাগে না। তাই চাইছিল অনিমার সাথে সম্পর্ক রাখবে না, কিন্তু এখন কিনা এসব বাচ্চার উটকো ঝামেলা। শুধু অনিমাকে ডিভোর্স দিতে গেলেই তার কাবিনের টাকা দিতে হতো। তার সাথে কেস চলাকালীন এলিমনির খরচও কত ঝামেলা হতো। আর এখন এখন তো বাচ্চাও যুক্ত হয়ে গেল, মানে জ্বালারও কয়েকগুণ বাড়ল। এসব ভেবে আবিরের সর্বাঙ্গ রাগে জ্বলছে। অতপর রাগ মাথায় নিয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। আবির গাড়ির সদর দরজা পেরোলেই অনিমা দ্রুত দরজা বন্ধ করে বান্ধবী নাতাশাকে কল করে। অপর পাশ থেকে নাতাশা কল রিসিভ করে অনিমাকে প্রশ্ন করে, সব ঠিকঠাকভাবে করেছিস নাকি কোনো গন্ডগোল লাগিয়েছিস? আবির তোর উপর সন্দেহ করেনি তো? আরে না, আমি সন্দেহ করার কোনো চান্সই দেই নাই। আরও সন্দেহ করবেই কেমন করে? কেমনে মাতাল ছিল, ওর নিজেরই কিছু মনে নাই। কি করছে না করছে এখন আমার কথা মানতে বাধ্য। যাক, তাহলে এ যাত্রায় বেঁচে গেল। কিন্তু একটা কথা না বললে নয়, তুই পিওর একটা বি। কি সুন্দর অন্যের বাচ্চাকে নিজের বরের বাচ্চা বলে চালিয়ে দিচ্ছিস। আর তার থেকে বড়, তুই নিজে জানিস না বাচ্চাটা এক্স্যাক্টলি কার। যার হর হোক, তাতে আমার কি? আমার ফিজিক্যাল রিল্যাকশন দরকার ছিল, সেটা পেয়েছি। কার থেকে পেয়েছি আর কিভাবে পেয়েছি তা কোনো ব্যাপার না। আর বাচ্চা, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। ফালতুই 10টা মাস আমাকে উঠকে একটা ঝামেলা টানতে হবে। এর কারণে তো আমি ধ্যাত, কিছুই করার নাই রে। তোর প্রেগনেন্সি 3 মাস হয়ে গিয়েছে, নয়তো অ্যাবর্শন করিয়ে ফেলা যেত। অসহ্যকর।
আচ্ছা শোন, আমি এখন রাখি রে, একটু দরকারে বাইরে যাব। কোন দরকারে যাবি আর কই যাবি সেটা আমার বেশ ভালো করে জানা আছে। জানিস যেহেতু ফোন রাখিস না কেন? আমিও ফ্রি নাই। রোহানের সাথে আমার অনলাইন ডেটিং আছে। রোহান তো টোটাল 9টা। তুই কোন নাম্বার রোহানের কথা বলছিস? উম, এটা নতুন একটা। ও আচ্ছা, করো করো, আমি এখন রাখি, বাই। নাতাশা কল কাটলে অনিমা আরামে বিছানায় হেলান দিয়ে মোবাইলে নিজের অনলাইন ডেটিং নামক পরকীয়াতে মনোযোগ দেয়। আর মনে মনে নিজেকে চতুর উপাধি দেয়। বেশ ধনী পরিবারে অনিমার জন্ম। অনিমার বাবা মা দুজনেই সফল ব্যবসায়ী, কিন্তু তাদের সফলতার পিছনে কঠোর পরিশ্রম কম অশ্লীলতাই বেশি, যা ছিল লোকচক্ষুর আড়ালে। ছোট থেকেই বাবা মায়ের জন্য মানুষের সাথে অগাধ মেলামেশা দেখে সে অভ্যস্ত। একেবারে ছোট ছিল যে সময় না বুঝলেও পরে সময়ের সাথে ঠিকই বুঝতে লাগলো। কিন্তু এতে কেন জানি তার খারাপ লাগতো না, বরং বেশ উপভোগ করতো সে এসব। ধীরে ধীরে সেও এসব অশ্লীলতায় নিজেকে জড়িয়ে ফেলল, কিন্তু আড়ালে। এক পর্যায়ে বাবা মায়ের হাতে ধরা পড়লে যেন সে আরও ছুট পেয়ে বসে নিজের অশ্লীল কর্মগুলো আরও দ্বিগুণ উৎসাহের সাথে করতেই থাকে সে। তার বাবা মা বাধা দিলে তাদের উল্টো তর্কে ফেলে সে। তাই তার বাবা মা নিজের সম্মান রক্ষার্থেই তাকে হোস্টেলে পাঠিয়ে দেয়। এতে অবশ্য তার লাভই হয় বটে। হোস্টেলে এসে তার পরিচয় হয় নাতাশার সাথে। ব্রোকেন ফ্যামিলির মেয়ে হয় নাতাশার চলাফেরাও অনিমার মতোই ছিল। পরিচিত হওয়ার পর থেকেই দুইজন মিলে একত্রেই নিজেদের অশ্লীলতার পর্যায় বৃদ্ধি করতে থাকে। এভাবে অশ্লীলতা, মাদক, অসামাজিক এক জীবন কাটতে থাকে অনিমার। আবিরের সাথেও পরিচয় তার এক নৈশ ক্লাবে ঘটে। যদিও আবিরকে সে জানায়নি তার ক্লাবে আসার মূল উদ্দেশ্য কি। আবির শুধু জানত সে অনিমা ক্লাবে পার্টি করতে আসে, আর আবিরের কাছে এটা স্বাভাবিক, কেননা এটা তার কাছে আধুনিকতার প্রতীকের মতো। আবিরকে দেখে অনিমা বুঝতে পারে আবির একজন লোভী আর উচ্চবিলাসী মানুষ, যাকে লোভের বশীভূত করে যা খুশি করা সম্ভব। আর এমন একজনকে অনিমার দরকার ছিল, কেননা আজ নয় কাল সমাজে তার নিজেকে বিবাহিত হিসেবে উপস্থাপন করতে হবে। কিন্তু তার এই অসামাজিক জীবনেও সে ছাড়তে রাজি নয়। তাই আবিরকেই তার চোখে পারফেক্ট লাগলো। পরিকল্পনা মোতাবেক সে আবিরকে প্রেমের প্রস্তাব দিলে আবিরও অনিমার ফ্যামিলির স্টেটাস দেখে রাজি হয়ে যায়। অতঃপর বিয়েও হয় অনিমার পরিকল্পনা মোতাবেকেই। আনিকার নাইমা আবিরের পছন্দকেই প্রাধান্য দেয়, আর অনিমার বাবা মা এমনিতেও এসব মাথা ঘামায় না। তাই বিয়েটা নির্বিঘ্নে হয়ে যায়। সব ঠিক থাকলেও সমস্যা হয়ে দাঁড়ায় আনিকার নাইমা। কেননা নাইমা সর্বদা অনিমার সাথে কথা বলতো, কোথাও গেলে বা আসলেও জিজ্ঞাসা করত, এমনকি কেউ আসলেও তার কথা জিজ্ঞাসা করত। যদিও নাইমা এগুলো করত নিজের চিন্তা আর উদ্বেগ হতে, কিন্তু অনিমার কাছে এটা বাধা আর বিরক্তি বই কি কিছুই না। এই কারণে অনিমার ভেতর ধরা খাওয়ার ভয় কাজ করত, যার কারণে সে নাই প্রতিদিন বাইরে যেতে পারত, আর নাই কাউকে বাসায় নিয়ে আসতে পারত। প্রথমে অনিমা অনেক কষ্ট সহ্য করে নিলেও ধীরে ধীরে নিজের অশ্লীল আকাঙ্ক্ষার তাড়নায় অনিমা পাগল হয়ে যেতে লাগে। সে মনে মনে আনিক আর নাইমাকে তাড়ানোর ছক এঁকে ফেলে, কেননা সে বুঝে গিয়েছে এই দুই ব্যক্তি থাকতে তার জঘন্য পরিকল্পনা কোনোদিন সফলতার মুখ দেখবে না। তার ঠিক তার পরিকল্পনা অনুযায়ী আবিরকে সে আনিকার নাইমার ব্যাপারে ভুল বুঝিয়ে তাদের বিপক্ষে নিতে লাগলো। অবশ্য আবিরের নিজেও আনিকার নাইমাকে দেখতে পারত না। তার স্ট্যাটাস অনুযায়ী সে আনিকার নাইমা না। অতঃপর পরিকল্পনা অনুযায়ী আনিকার নাইমাকে বিতাড়িত করা হলো। এরপর থেকে বেশ আরামে নিজের অশ্লীলতা চালাতে লাগলো অনিমা। এভাবেই কোনো এক অজানা ব্যক্তির সাথে নেশার ঘরে মিলিত হয় সে, যার পরিণামস্বরূপ এই বাচ্চা। যদিও প্রথমে ভয় ছিল আবিরকে কি বলবে, কিন্তু আবিরের মাতলামোর সুযোগে সে নিজেকে রক্ষা করে ফেলে। অবশ্য নাতাশাও কম সাহায্য করেনি। গাইনি ডক্টর হওয়ায় রিপোর্টগুলোতে যতটুকু সাজানো লেগেছে পুরোটাই সে সাজিয়েছে। অফিসে আসার পর থেকেই সবাইকে মেজাজ দেখাচ্ছে আবির। এক কথায় অনিমার রাগ অন্যের উপর ঝাড়ছে। এই তো কিছুক্ষণ আগে কফি ঠান্ডা থাকায় পিয়নকে যা ইচ্ছা তাই ঝাড়ল সে। বস্তুর দোষ তারই ছিল। পিয়ন তাকে গরম কফি দিয়েছিল, সে দেরিতে খাওয়ায় তার ঠান্ডা পেয়েছে। কিন্তু প্রতিবাদ করার নেই ক্ষমতার ভয় সবারই আছে।
সবাই ভয়ে আজ আবিরের কেবিনের ত্রিসীমানাও ঘেঁষছে না। এমন সময় আবিরের কেবিনে প্রবেশের অনুমতি চায় তার সদ্য নিযুক্ত হওয়া পিএ মৌমিতা। সবার সাথে মেজাজ দেখালেও মৌমিতাকে সুন্দরভাবে ভেতরে আসার অনুমতি দেয় সে। অনুমতি পেতে ভেতরে ঢুকে পড়ে মৌমিতা। স্যার, আপনার কিছু হয়েছে কি? সকাল থেকেই আপনি একটু রেগে আছেন। আপনি চাইলেই আমার সাথে শেয়ার করতে পারেন স্যার। কথাটুকু বলতে বলতে মৌমিতা আবিরের বেশ কাছে চলে আসে। আর আবির, সে তো কামনার চোখে মৌমিতাকে পর্যবেক্ষণে ব্যস্ত। কিছুদিন পূর্বে আবিরের বিয়ে হিসেবে অফিসে জয়েন দিয়েছে মৌমিতা। রূপে সে যেমন সুন্দরী, তেমনই চালচলন আর লাস্যময়। সে যেন পুরুষকে ঘায়েল করার যথেষ্ট ক্ষমতা আছে তার। আর যদি পুরুষ হয় আবিরের মতো, তাহলে তো নিশ্চিত কামনার নেশা জাগবেই। মৌমিতাও কম যায় না। সেও নিজেকে আবিরের সামনে ঠিক এমনভাবে উপস্থাপন করে যেন আবির তার উপর কামনার দৃষ্টি ফেলে। ব্যাপারটাকে আবিরও বেশ উপভোগ করে থাকে, যেমনটা এই মুহূর্তে করছে। মৌমিতা আবিরের আরও কাছে গিয়ে পুনরায় প্রশ্ন করে, কি হলো স্যার, কথা বলছেন না কেন? আপনার মেজাজে তো খারাপ কেন আজ? কি করব বলুন? আমার জীবনে যে সুখদাতার বড়ই অভাব। কেউ একজন নেই যে আমার দুঃখ কষ্ট ভাগ করে একটু শান্তি দিবে। মৌমিতা এবার আবিরের কোলে বসে বলে, কে বলল নেই? আপনি সঠিক মানুষের কাছে যান, তাহলে সবই আছে। টাকার বিনিময়ে যাদের কাছে যান, তারা তো শুধুই শারীরিক তৃপ্তি দিবে। ভালোবেসে কারো কাছে আসুন, সে সবই দিবে। আবির মৌমিতাকে আরও চেপে ধরে বলল, তুমি দেবে নাকি? দেখুন, দেই নাকি? বলেই মৌমিতা আবিরকে নিয়ে যায় কেবিন সংলগ্ন রুমে, যেটা অফিস কর্তৃক প্রয়োজনে ব্যবহার করতে, কিন্তু বর্তমানে ব্যবহৃত হচ্ছে কোনো অশ্লীল ইচ্ছা সম্পাদনে। শুনছো, কজন ভাবিরা বলতেছে আমাগোর কাঁথা বানানোর কাজে ওনারা যোগ দিব। ওনারা বেশি টাকাও দাবি করতেছে না। যদি ওনাগোর নেই, তাইলে আর তাড়াতাড়ি কাঁথা হয়ে যাব। এতে আমরা আরও বেশি কাঁথা বানাইতে পারবো। নাইমার কথা শুনে আনিক বেশ কিছুক্ষণ চিন্তা করে বলল, নিলে তো ভালোই হইব, কিন্তু বেশি মজুরি তো দিতে পারবো না। এখনও আমাগরের লোন ফেরত দিতে হইব। আবার নতুন মেশিন কিনছি, ওইটা লাগাও ধার নিলাম। মেলা খরচের ব্যাপার। ওনারা প্রতিদিনের মজুরি 50 করে হলেও রাজি। ওনাগর কথা, অবসর সময়টুকু খালি না বসে থাকা যদি একটু টাকায় হয় তাও ভালা। আর আমিও হিসাব করেই কইতেছি গুদেহ, আমি আর চাচি মিলা এক সপ্তাহে কমপক্ষে 2টা কাঁথায় সেলাই করতেছি, তাও আবার হালকা নকশার ভেতরে। কিন্তু যদি আমরা 10-12 জন মিল্লা কাজ করি তো এক সপ্তাহে আরও অনেক কাঁথা বানাইতে পারবো। চাইলে একটু ভারী নকশাও করতে পারবো। আর আমরা নকশি কাঁথার পাশাপাশি নকশি জামা কাপড়ও বিক্রি করতে পারি। যত নতুন নতুন জিনিস আমরা কাস্টমারকে দিতে পারবো, আমাগোর মুনাফা তত বাড়ব। আনিক নাইমার কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনে আর গভীরভাবে চিন্তা করতে লাগলে। ওই দিন অঙ্কিতার সাথে দেখা করতে গেলে সেই তাদের দোকানের কাপড়ের পাশাপাশি পারলে টেলারিং করার, যেহেতু নাইমার হস্তশিল্পের নিপুণতা আছে, তাই সুবিধা অনুযায়ী নকশিকাঁথা সেলাই করে বিক্রির পরামর্শ দেয়। আনিকার নাইমাও পরামর্শটা যুক্তিযুক্ত লাগে। আর কাকতালীয়ভাবে আনিকের মা পাড়া প্রতিবেশীদের কাপড় সেলাই করে কিছু অর্থ উপার্জন করত। তার মায়ের থেকে আনিক টুকটাক সেলাই কাজ শিখেছিল। আর নাইমাও সেলাইয়ের কাজে পারদর্শী, তাই কষ্ট করে হলেও আরও কিছু অর্থ ধারে একটা সেলাই মেশিন কিনে নেয়। এরপর থেকে দিনরাত এক করে পরিশ্রম করে দুজনেই নেমে পড়ে উপার্জনের পথে। আর তাদের সহায়ক হিসেবে কাজ করে চাচা চাচি। আর তাদের কঠোর পরিশ্রম আর সততার ফল তারা পেয়েছেও। এলাকার ভেতরে কাপড়ের দোকান, তার উপর দামটাও তুলনামূলক কম হওয়ায় বেশিরভাগ লোকই তাদের দোকান হতে ক্রয় করে। এতে দেখা যায় মুনাফাও ভালো হচ্ছে। এসব কিছু বিবেচনা করে আনিকার মানা করল না। যেহেতু কাঁথা সেলাইয়ের কাজটা নাইমা আর চাচি করে থাকে, তাই তাদের সুবিধার্থে লোক নিয়োগ করা উচিত। এই ভেবে সে লোক বাছাই করার সম্পূর্ণ দায়িত্ব নাইমা আর চাচিকে দিল। চাচি আর নাইমাও বেশ আটসাট বেঁধে লোক বাছাই করবার কাজে লেগেছে। বিকেলের দিকে আনিক দরকারি কাজ আছে বলে বের হয়ে যায়। আর প্রায় রাত্রি করে ফেরত আসে হাতে তার কয়েকটা ব্যাগ। ঘরে এসে সবাইকে ডাকতে থাকলে সবাই একসাথে জড়ো হয়। এরপর আনিক সবাইকে আরামসে বসিয়ে সবার হাতে একটা করে ব্যাগ দেয়। সবাই কৌতূহল নিয়ে ব্যাগগুলো খুলতেই অবাক নয়নে আনিকের দিকে তাকায়। তা দেখে আনিক বলে,
আরে অবাক হও কেন? আমগর ব্যবসায় গত 1 মাসে আল্লাহর রহমতে অনেক মুনাফা হয়েছে, তাই আমি সবার প্রথমে তোমাগর গয়নাগুলো নিয়ে বন্দুকি ছাড়াই লইয়া আসলাম। আর চাচা, তোমার তো গয়না নাই, তাই তোমার লাইগা এই পাঞ্জাবিটা আনছি, পইরা দেখো তো কেমন হয়েছে। আগে তুই দেহি, তুই না এই গয়নাগুলো বেচে দিছিলি, তাইলে আবার বন্দুকি কেমনে? আর টাকাগুলো দিয়া আগে ধার দেনা শোধ না করে এগুলোকে। হরে বাবা, এগুলো কি জন্য করতে গেলি? আগে ধার দেন শোধ করবি, তারপর না হয় এসব খরচ করবি। আরে বলতেছি, সব বলতেছি, বসো তোমরা। শোনো তাইলে, আমি গয়নাগুলো বেচি নাই বন্ধকি রাখছিলাম, তোমাগর এত স্বাধীর গয়না বেচার সাহস করতে পারি নাই। আয় রইল ধার পরিশোধ, ওইটাই আমি 6 মাসের সময় নিছি, ইনশাল্লাহ শোধ পরিশোধ করবই। আর চাচা, তোমার জন্য পাঞ্জাবি আনছি, ওইটাই খরচ কিসের? বাপ মাই লাগিয়া সন্তান যা করে ওইটাও ওর দায়িত্বই খরচ না। আর তোমরা তো আমার বাপ মা নাকি? আনিকের কথা শুনে সবার চোখে জল চলে আসে, কিন্তু সেই জলে ছিল না কোনো কষ্ট অভিমান, শুধুই ছিল অগ্রশ্রু খুশি আর আনন্দের সাগর। চাচা আনিকে জড়িয়ে ধরল, আর নাইমার চাচি এই আনন্দের মুহূর্তটাকে দেখে নিজেদের চোখ জোড়ালো। অতপর সবাই মিলে গল্প আর হাসি তামাশার মধ্যে রাতের খাবার শেষ করলো। তুমি সবার লাগে কিছু না কিছু আনলা, কিন্তু নিজের লাগে কিছু আনো নাই কেন? আরে আনছি তো, কে বললো আনি নাই? তোমাদের মুখের হাসি আনছি না? ও তাই নি, কিন্তু আমিও তোমার লাগে কিছু আনছি, দেখবা না? কি আনলা? নাইমা তার হাত আনিকের সামনে বাড়িয়ে দিলে আনিক দেখল একটা সাদা রঙের রুমাল। হাতে নিয়ে পুরোটা খুলে দেখতো তাকে নিখুঁত নকশা দিয়ে আনিক নামটি লেখা। আনিকের মুখে হাসি ফুটে উঠল। তা দেখে নাইমা বলল, একটা জামা বানানোর পর এই কাপড়টুকু রইয়া গিয়েছিল, তাই সময় বের কইরা তোমার লাগা এটা বানাইছি। আনিক নাইমার কপালে স্নিগ্ধ পরশ দিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, এর থেকে বড় উপহার আর কিছু হইতে পারে নাকি? নাইমাও আনিককে জড়িয়ে ধরে বলে, অঙ্কিতা দিদি কবে আইব? অহনো দেহে আহে নাই, 2 সপ্তাহ হইয়া গেল, বলছে তো দেশে আইলেই ফোন করব, আর দেখা করতে হইব। আমাগরের সারপ্রাইজটা দিব, হয়তো 2 কি 3 দিন পর আয়া পড়ব। চলো আজ আমরা জ্যোৎস্না দেখি যাইবা। নাইমা মাথা নেড়ে সায় জানালে আনিক তাকে নিয়ে উঠানে বসে পড়ে। ভালোবাসার খোঁজ গল্পে মেতে উঠেছে একজোড়া চড়ুই জ্যোৎস্নার আলোতে, তা দেখে যে চাট মিটিমিটি করে হাসছে। লন্ডন শহরের বিশাল অট্টালিকার বারান্দায় 2 প্রান্তে দাঁড়িয়ে আছে অঙ্কিতা ও রবি। মূলত রবির মানসিক সমস্যার সমাধানে অঙ্কিতার লন্ডনে আগমন। রবি ঘোষ লন্ডনের একটি নামিদামি কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষক। বাংলাদেশি নাগরিক হলেও বাবার কর্মসূত্রে ছোট থেকে লন্ডনে তার এবং তার পরিবারের বসবাস। জীবনে কোনো কিছুরই অভাব বোধ করতে হয়নি তার। পারিবারিক আর আর্থিক 2 দিক থেকে ছিল সমৃদ্ধশালী, কিন্তু বলে না, জীবন মানেই সুখ আর দুঃখের সমাহার। ঠিক তেমনই তার জীবনেও দুঃখের কালো মেঘের আবির্ভাব ঘটে। তার জন্মদিন উপলক্ষে এক হোটেলে পার্টি রাখা হয়, যেখানে অনাকিঙ্খ অগ্নিকাণ্ডে তার পরিবারের সবাই দগ্ধ হয়ে মারা যায়। কিন্তু ভাগ্যজোরে শেষ দিন ট্রাফিকে আটকা পড়ে যায়, যাতে সময় মতো হোটেলে উপস্থিত হতে পারে না। তাই সে অগ্নিকাণ্ড হতে সে বেঁচে যায়। এই ঘটনার পর সে শারীরিক দিক থেকে জীবিত থাকলেও মানসিক দিক থেকে সে মৃতই বটে। একসাথে পুরো পরিবারের মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারছিল না। দিন দিন নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। তাই তার এক কাছের বন্ধু অঙ্কিতাকে জরুরি ভিত্তিতে রবির চিকিৎসা করতে অনুরোধ করে, যার ফলে অঙ্কিতাকে সব ফেলে লন্ডনে আসতে হয়। রবিকে সামলাতে অঙ্কিতার বেশ কাঠখড় পোড়াতে হচ্ছিল। সে কিছুতেই অঙ্কিতার কথা বিশ্বাস করতে পারছিল না। তার একই সুর ছিল, যার জীবনে অপূর্ণতা থাকে তার জীবনে বেঁচে থাকাটাই সম্ভব না। অঙ্কিতা না পেরে শেষমেশ নিজের জীবনের সব থেকে বড় অপূর্ণতা, যা সে পৃথিবীর কোনো প্রাণীকে জানায়নি, সেটা রবির সামনে তুলে ধরেছিল। রবিকে প্রশ্ন করেছিল, যদি মানুষ অপূর্ণতা নিয়ে নাইবা বাঁচতে পারে, তো সে কিভাবে বেঁচে আছে? এরপর থেকে রবি কিছুটা শান্ত হয়েছে, নিজেকে পুনরায় গুছিয়ে নিতে উদ্যত হয়েছে। আর তার এই কাজে তার সহায়কের ভূমিকা পালন করেছে অঙ্কিতা। কখনো বন্ধু, কখনো পরামর্শদাতা, কখনো বা পথপ্রদর্শক হয়ে রবিকে সুস্থ জীবনে ফিরিয়ে এনেছে। এখন রবি প্রায় অনেকটাই সুস্থ।
তাই অঙ্কিতার এখানে কোনো প্রয়োজন আছে বলে সে মনে করে না। তাই আগামীকালে বাংলাদেশ ফেরত যাচ্ছে সে। এসবই বারান্দায় দাঁড়িয়ে ভাবছিল। সে তার অপর পাশেই রবি আকাশ দেখতে ব্যস্ত। নীরবতা ভেঙে রবি বলে ওঠে, কালকেই চলে যাবেন? আর কটা দিন থাকা যায় না? জি, কালকেই চলে যাব। থেকেই বা কি করব বলুন? যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা তো সফল হয়ে গেছে। মানে আপনি এখন যথেষ্ট সুস্থ আছেন, তাই চলে যাচ্ছি। আর কখনো আসবেন না জানি না, হয়তো কোনো কাজে আসতে পারি, আবার নাও আসতে পারি, নির্দিষ্ট করে বলতে পারবো না। রবি হুট করে অঙ্কিতার হাত দুটো আঁকড়ে ধরে বলে উঠল, তোমার আমার অপূর্ণতার জীবনকে একত্র করে কি এই শূন্যতাকে পূর্ণতার রূপ দান করবে অঙ্কিতা? তুমি কি আমার আধারিয়া জীবনটার এক ফালি চাঁদ হবে? অঙ্কিতা ঝটকা দিয়ে রবির হাতটা সরিয়ে দূরে সরে যায়। অতপর টানা নিঃশ্বাস নিয়ে রবিকে উদ্দেশ্য করে বলে, আপনি এরকম কেন করছেন রবি সাহেব? আপনি ঠিক আছেন তো? কি সব আবল তাবল বকছেন? রবির হুঁশ আসে, সে ঠিক কি করলো মাত্র। আসলে এভাবে একটা মেয়ের কাছে যাওয়ার তার মোটেও ঠিক হয়নি। তাই মাথা নিচু করে সে বলে ওঠে, আই এম সরি। আসলে হুট করে আমার কি হয়ে গিয়েছিল আমি নিজেও বুঝিনি। এভাবে আপনাকে টাচ করাটা আমার ভুল ছিল, কিন্তু আমি যা বলেছি সেখানে একটুও মিথ্যা ছিল না। আমি সত্যি আপনার প্রতি নিজের অজান্তেই দুর্বল হয়েছি। আপনাকে আমার আধার জীবনে এক ফালি চাঁদ বানানোর স্বপ্ন বুনেছি। আপনি কি আমার স্বপ্নটাকে পূরণ করবেন? অঙ্কিতাকে নীরব দাঁড়িয়ে থাকতে দেখে রবি স্মিথ একটা হাসি দিল। অতপর অঙ্কিতার সামনে গিয়ে বলল, আপনি আপনার সময় নিন অঙ্কিতা, তাড়াহুড়োর দরকার নেই। আপনি যে সিদ্ধান্ত নেবেন আমি সেটা নির্দ্বিধায় মাথা পেতে নিব, কিন্তু এটাও আমি সর্বদাই আপনায় ভালোবাসব। এখন সিদ্ধান্ত আপনার। একটিবার আমায় বিশ্বাস করে আমার সাথে নতুন করে পথ চলা শুরু করবেন, নাকি আমায় প্রত্যাখ্যান করবেন? আছি, যদি কখনো আমার প্রণয় নিবেদন আপনি মঞ্জুর করেন তবে আমি দেখা দেব, তার পূর্বে নয়। অতপর রবি নীরবে বারান্দা ত্যাগ করতে লাগলে অঙ্কিতা মাথা তুলে নিষ্প্রাণ নয়নে রবির প্রস্থানের পানে তাকিয়ে থাকে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীলজন দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালির তীর ধরে বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বেশ মনোযোগ দিয়ে মৌসুমী ভৌমিকের গানটা শুনছিল অঙ্কিতা। হঠাৎ গানটা বন্ধ হয়ে যাওয়ায় বেশ বিরক্ত বোধ করল অঙ্কিতা। কিন্তু চোখ খুলে সামনে তাকালেই তার সব বিরক্তি ধয়ে গেল, কেননা তার সামনে তার ঠাম্মা, তার জীবনের সবচেয়ে বড় বন্ধু আর একমাত্র সঙ্গী দাঁড়িয়ে আছে। বাবা মা তো নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত যে তার কথা মনেই থাকে না কারো। এই ঠাম্মাই তো আছে তার জন্য। আরে ঠাম্মা যে গ্রামে বেড়ানো শেষ করে এলেন, তাহলে আমি তো ভাবলাম আরও কয়েক যুগ আপনি তো দূর, আপনার ছায়াটাও দর্শন পাওয়া যাবে না। আমি বুঝি জানতাম যে আপনি চলে এসেছেন? একটা বারো তো ঠাম্মিকে জানালেন না পর্যন্ত। আর এখন শব্দ আমার, তাই না? না না, শব্দ আমার। ঠাম্মি, বুঝি কখনো ভুল হয়? হয়েছে হয়েছে, দুপুরের কটা বাজে জানেন? শুনলাম তো আপনি দুপুরে খাবার না খেয়ে গান শোনা হচ্ছে। আমার খিদে নেই তো, লাগলে কোনো কথা নয়, আমি খাবার আনছি, চুপচাপ খাবেন। ঠাম্মির আদেশ শুনে অঙ্কিতা ভদ্র বাচ্চার মতো বসে থাকে আর ঠাম্মি খাবার আনতে যায়। ঠাম্মি খাবার আনতে গেলে অঙ্কিতা আপন মনেই বিড়বিড় করে, এই দুনিয়ায় তুমি একাই আমায় এত ভালোবাসো কেন ঠাম্মি? শুধু ঠাম্মিই ভালোবাসে, আমি বাসি না? কারো আওয়াজ শুনে অঙ্কিতার সামনে তাকাইতে দেখে রবি তার থেকে স্বল্প দূরত্বে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে খেলছে এক মিষ্টি হাসি, কিন্তু তাকে দেখে অঙ্কিতা মোটেও কোনো প্রতিক্রিয়া দেখায় না, কেননা সে জানে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে রবি নয়, নিছকই তার মনের কল্পনা, যা কয়েক মুহূর্তে গায়েব হয়ে যাবে। হলো তাই। তার লন্ডন থেকে ফেরত আসার পর থেকেই এমন হচ্ছে, যখন তখন লোকটা তার কল্পনায় সামনে আসে, আবার মুহূর্তেই গায়েব হয়ে পড়ে। সামনে আসা থেকে পরে মনে পড়ে যায় যেদিন সে ফেরত চলে আসছিল লোকটা সত্যি তার সামনে আসেনি, কিন্তু লুকিয়ে লুকিয়ে এয়ারপোর্ট পর্যন্ত এসেছিল। তা অবশ্য অঙ্কিতার দৃষ্টিতে পড়ে গিয়েছিল, কিন্তু সে কিছুই করেনি, বরং লোকটার পাগলামিগুলো দেখেছে। এসব ভেবেই অঙ্কিতা আপন মনেই হেসে উঠে পুরো মুহূর্তে নিজের মাথায় চাটি মেরে বলে, পাগল হয়ে গেলি নাকি তুই? কী সব হচ্ছে তোর সাথে? মনোরোগ বিশেষজ্ঞ হয়ে কিনা নিজের মনের অবস্থায় বুঝতে পারছিস না?
লোক শুনলে হাসবে। অঙ্কিতার ভাবনার মাঝে ঠাম্মি খাবার আনলো আর নিজেই খাইয়ে দিতে লাগলো। অঙ্কিতাও ঠাম্মির হাতে আনন্দের সহিত খেতে লাগলো। খাওয়ার মাঝেই ঠাম্মি আনিকের কথা জিজ্ঞাসা করলে অঙ্কিতার আনিকের বাড়িতে যাওয়ার কথা মনে পড়ল। সে দ্রুত আনিকের নাম্বারে কল করলো। অতঃপর, ওই দেখো তো সব ঠিকঠাক মতন হয়েছে নাকি? দিদির ভালো লাগবো তো? সব ঠিকই আছে, কিন্তু তুমি ঠিক নাই। ঘরে এত সাজাইছো, এবার নিজের একটু সাজাও। যাও, সুন্দর করে রেডি হয়ে এলাও। আনিকের কথায় সায় জানিয়ে নাইমা প্রস্তুত হতে চলে গেল। আর আনিক ঘরের সব ঠিক করে আবার দোকানের দিকটাও ঠিকঠাক আছে কিনা দেখতে গেল। আজ তারা সবাই অনেক ব্যস্ত। অঙ্কিতা আসবে বলে কথা। তার উপর অঙ্কিতা বলেছে সবকিছু পরিপাটি রাখতে, বিশেষ করে দোকানটা। আর যেহেতু অঙ্কিতা বলেছে, তাহলে কোনো কারণ থাকবে। এই ভেবে আনিকার নাইমাও দ্বিরুক্তি না করে অঙ্কিতার কথা মতো সকালে উঠে সবকিছু গোছগাছ করতে লেগে পড়ে। আনিক সব দিক গোছগাছ করে মাত্র ঘরে প্রবেশ করবে, এমন সময় গাড়ির হর্নের শব্দ তার কানে আসতেই দ্রুত সদর দরজার দিকে পা বাড়ায়। আনিক অঙ্কিতার গাড়ির কাছে আসলেই দেখতে পায় গাড়ি থেকে শুধু অঙ্কিতা নয়, একজন বৃদ্ধা মহিলা এবং ফর্মাল পোশাক পরা লোকও নামলেন। অঙ্কিতা আগে আগে এসে আনিকের সাথে কৌশলাদি বিনিময় করতে লাগলে অপর দুজন তার পাশে এসে দাঁড়ায়। অঙ্কিতা আনিকের প্রশ্নবোধক দৃষ্টি বুঝতে পেরে বলে, আপনাকে তো এনাদের সাথে পরিচয় করাতে ভুলেই গিয়েছি। এ হলো আমার ঠাম্মি, আর ইনি হলেন মজুমদার সাহেব। আপনাদের একটা এনজিও আছে, তার ম্যানেজার হিসেবে উনি নিয়োজিত আছেন। আর আপনাদের আগেই বলেছিলাম না, আনিকের কথায় ইনি সেই আনিক। আনিক তাদের সাথে সৌজন্যতার কথাবার্তা বলে তাদের নিয়ে বাড়ির দিকে অগ্রসর হতে চাইলে অঙ্কিতা বাধা প্রদান করে প্রথমে দোকান দেখার আবদার করল। কিন্তু আনিকও তাদের প্রথমে দোকানে নিয়ে গেল, সবকিছু ঘুরে ঘুরে দেখিয়ে দিল। প্রায় আধা ঘন্টা দোকান পর্যবেক্ষণ করার পর তারা বাড়ির দিকে অগ্রসর হয়। তাদের সহ আনিক বাড়িতে আসলে আনিক বাকিদের সাথেও তাদের পরিচয় করে দিলে সবাই একত্রে খাওয়া দাওয়া করে খোঁজ গল্পে মেতে উঠল। গল্পের এক পর্যায়ে অঙ্কিতা আনিককে উদ্দেশ্য করে বলল, অনেক তো হলো আড্ডা, আনন্দ, এবার না হয় আপনাদের সারপ্রাইজটা দিয়ে দিই, কি বলেন আপনারা? ঠাম্মা আর মজুমদার সাহেব মাথা নেড়ে অঙ্কিতার প্রস্তাবে সায় জানায়, আর বাকিরা নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ব্যস্ত। অতঃপর মজুমদার সাহেব অঙ্কিতার হাতে একটি ফাইল ধরিয়ে দিয়ে সেটা অঙ্কিতা আনিককে উদ্দেশ্যে বাড়িয়ে দিয়ে আনিক প্রশ্ন করে, কিসের ফাইল এটা, আর আমারে দিতেছেন কেন? আমাদের দেশে প্রতিদিন বহু উদ্যোক্তা নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে বা করার পরিকল্পনা করে, যাদের মধ্যে অনেকের উদ্যোগ অনেক ভালো এবং সফল হওয়ার পূর্ণ সুযোগ থাকে, কিন্তু পর্যাপ্ত সহায়তার অভাবে তাদের মধ্যে 90% উদ্যোগটাকে বাস্তবায়ন করতে সক্ষম হয় না, অথবা বাস্তবায়ন করলেও তার সঠিক মূল্যায়ন হয় না। তাই গত কয়েক বছর ধরে আমাদের এনজিও প্রতি বছর নতুন 5 জন উদ্যোক্তাকে সহায়তা দেওয়ার কাজ শুরু করেছে, যেন উদ্যোক্তারা সফল হতে পারে, দেশের এবং নিজেদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। আর এবছর সেই 5 জন উদ্যোক্তাদের মধ্যে আপনাদেরও নির্বাচন করা হয়েছে। আর এটা মোটেও ভাববেন না যে আপনি পরিচিত বলে আপনায় কোনো প্রকার দয়া করছি। আপনার কাজের সঠিক পর্যালোচনা করে আমরা আপনাকে এই সহায়টি প্রদান করছি। এবার নিন, এই কাগজগুলোয় সাইন করে চেকটি নিন। আনিক অঙ্কিতার কথা শুনে কাঁপা কাঁপা হাতে ফাইলটি হাতে নেয়। সত্যি কথা বলতে সে আসলেই বুঝেছিল যে অঙ্কিতা তার উপর দয়া করছে, কিন্তু পরে অঙ্কিতার কথা শুনে তার ভুল ধারণা ভাঙল। আনিক একবার নাইমার চাচা চাচির দিকে তাকায়। তাদের চোখে এখন খেলা করছে আকাশসম বিস্ময় আর সুন্দর একটা ভবিষ্যতের আকাঙ্ক্ষা। আনিক এবার নিশ্চিত মনে সাইন করে দেয়। অতঃপর চেকটি হাতে নিয়ে তাতে টাকার পরিমাণে দেখল 5 লক্ষ টাকা। এই টাকায় সে সকল ধার দেনা চুকিয়ে তার ব্যবসায়ের পরিধিটাও আরও বড় করতে পারবে। এই চেকটির মাধ্যমে আনিক যেন এক উজ্জ্বল ভবিষ্যতের আলোর এক টুকরো ঝলকানি দেখতে পেল। আর একটা কথা বলবো আনিক সাহেব, কিছু মনে করবেন না। ব্যবসায়িক কার্যক্রমে আপনি যদি শুদ্ধ ভাষায় প্রয়োগ করেন তো ভালো হয়। আর এমনও নয় যে আপনি মোটেও পড়াশোনা করেননি, আপনি তো ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছেন। তাহলে আপনি শুদ্ধ ভাষায় কথা বলেন না কেন? আমি এমন বলছি না যে অশুদ্ধ ভাষায় কথা বলা যাবে না,
বা অশুদ্ধ ভাষায় কথা বলা কোনো খারাপ বিষয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব মান আছে, আর আমাদের উচিত তা বজায় চলা। যেমন বিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থী একটা নির্দিষ্ট নিয়মে চলে, এতে শৃঙ্খলা বজায় থাকে। আবার আমরা আমাদের সন্তানদের ইংরেজি শিখাই, আরবি শিখাই, তার মানে কি এই বাংলার কোনো মূল্যই আমাদের কাছে নেই? ওহো, বরং তারা যেন স্থান বেঁধে প্রত্যেকটা ভাষার প্রয়োগ করতে পারে, কোথাও যেন আটকে না যায়। এটাই থাকে আমাদের মূল উদ্দেশ্য। তেমনি আমরা ব্যক্তিগত জীবনে যে যাইভাবে কথা বলে কমফোর্টেবল ওভাবে কথা বলি, কিন্তু কর্মজীবনে যদি আমরা শুদ্ধ ভাষায় কথা বলি, এতে একটা শৃঙ্খলা বজায় থাকবে। আশা রাখবো আপনি আমার কথার মর্মার্থ বুঝতে পেরেছেন। আনিক এতক্ষণ মাথা নিচু করে সব শুনল। অতপর সে বলল, আমি মানি আপনার কথা, কিন্তু আমিও এসব বুঝি। আসলে হয়েছে কি, সন্তানের ওপর থেকে বাবা মার ছায়া যখন মাথা হতে সরে যায় না, তখন দুনিয়ার আসল রূপ তার সামনে আসে। আমারও হয়েছে। তাই বাবা মায়ের মৃত্যুর পর যখন উপার্জনের পথে নামলাম, প্রত্যেকটা পদে পদে অপদস্থ হইলাম। শেষমেশ উপায় না পাইয়া দিনমজুরের কাজে নামলাম। ওখানে সবাই সুযোগ পাইলে অপদস্থ করত। শুদ্ধ ভাষায় কথা বলতাম, বইলা নানান কথা শোনাইত। একবারও তো বড় সাহেবেরা আর বলতে পারল না আনিক। চোখগুলো জ্বলছে তার। নাইমা তার পরিস্থিতি বুঝতে পেরে তার কাঁধে হাত রাখলে সে হাতটি আঁকড়ে ধরে পুনরায় বলে, এরপর ঠিকাই ধীরে ধীরে শুদ্ধ কথা বলার অভ্যাসটা ছাইড়া দিতে থাকি। এটা মাইনা নেই যে আমাদের মতন দিনমজুর কর লাইগা শুদ্ধ ভাষা না, এগুলো সব সমাজের উচ্চ শ্রেণীর লোকগর লাইগা। আর এত বছর পর অহন শুদ্ধ ভাষায় কথা কইতে ভক্তি হয় না। আমি বুঝতে পারছি আনিক সাহেব, আসলে আমরা এই সমাজের মানুষরা বড়ই বিচিত্র। সমাজকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, এক নিচু শ্রেণী, অপরটা উঁচু শ্রেণী। আর সমাজের যত ভালো দিক আছে তার সব উঁচু শ্রেণীর জন্য, আর খারাপ সব নিচু শ্রেণীর জন্য এক অস্তিত্বহীন দলিলে রেখে দেওয়া হয়েছে। আর সেটা যুগের পর যুগ মানুষ পালন করে আছে। আমরা আজকাল নিজেদের ডিজিটাল যুগের মানুষ হিসেবে দাবি করি, কিন্তু এই ডিজিটাল যুগের নামে আমরা নিজেদের একটু পরিবর্তন করতে পেরেছি? কোথাও কোনো অন্যায় দেখলে, কাউকে বিপদে দেখলে হয় সেটাকে ভিডিও করি, নয় এড়িয়ে যায়। আবার বাড়িতে এসে সেই সব বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে বড় বড় প্রতিবাদকমূলক পোস্ট দেই, সমালোচনা করি। আর কেউ একজন যদি সাহস করে প্রতিবাদ করতে এগিয়ে আসে, তার পাশেও কে একজন দাঁড়ায় না। সত্যি কথা বলতে আজকের সমাজে আমরা ডিজিটাল বলতে সোশ্যাল মিডিয়ার কয়েকটা প্রতিবাদী পোস্ট আর লাইক কমেন্টে বুঝি, আর কিছু না। খালি কি এগুলোই? আরও আছে। আমি জন্মের মাস দুয়েক আগেই আমার আব্বা মারা যায়। আমার মায়ের মানুষের বাড়িতে কাম কইরা আমারে পালছে। নুন আনতে পান্তা ফুরাইতো আমাগর। ওখানে পড়ালেখা তো আমাগর লাইগা বিলাসিতাই। আর এগুলো বিয়ের আগে অয় জানছে, তাই অয় আর শুদ্ধ ভাষায় কথা কয় না। কারণ আমি যে ওর থেকে কম, এটাও ওই আমারে বুঝবার দিতে চায় না। সবাই কি বলবে কিছুই বুঝতে পারে না, তাই নীরব থাকাটাই শ্রেয় মনে করে। কিন্তু নাইমা পুনরায় বলে, কিন্তু আমার না, তোমার ব্যবসার কামের লাগা যদি শুদ্ধ ভাষা দরকারি, তাইলে কইবা, ক্ষতি কি? আমারও শিখাইবা, আমিও চেষ্টা করুম। আমরা বাসায় যেমনি ইচ্ছা কথা কম, কিন্তু বাইরে আমরা যেটা উপযুক্ত সেটাই বলবো, সমস্যা তো নাই। আনিকের বিরোধ করে কিছু বলতে চাইলেও নাইমার জোড়াজুড়িতে হার মেনে বলে সে চেষ্টা করবে, কিন্তু সেটা শুধুই ব্যবসায়িক কাজে। সবাই আনিকের কথা মেনে নিলে অঙ্কিতা এবার ফেরত যাবার কথা বলে। সবাই মন খারাপ করলেও রাত হয়ে যাচ্ছে বলে মানা করে না। অতপর সবার থেকে বিদায় নিয়ে অঙ্কিতা, ঠাম্মার মজুমদার সাহেব নিজেদের গন্তব্যের যাত্রা শুরু করে। আবির আসলে তাহলে? আমি তো ভেবেছিলাম তুমি আজ আসবেই না। এসেছি এবার। নাচবি নাকি? যত সব ফালতু ন্যাকামি। এটা কোন ধরনের কথা আবির? তোমায় আমি এত সুন্দর করে একটা কথা জিজ্ঞাসা করলাম, আর তুমি কি না? কি হয়েছে কি? কি আর হবে? ওই অনিমা আজকে আমার ঘাড়ের দাগগুলো দেখে ফেলেছে, আর আমায় সন্দেহ করছে। তো কি হয়েছে? যে কিছু একটা বলে চালিয়ে দাও, যেমন পোকামাকড় কামড় দিছে বা অন্য কিছু ব্লা ব্লা। আর অনিমাও এগুলো মেনে নেবে, তাই তো? ও প্রচুর শিয়ানা প্রকৃতির মেয়ে, এত সহজে ওকে মানানো যাবে না। চিনি ওকে আমি। একবার যেহেতু এই বিষয়টা ওর নজরে এসেছে, এটার মূলও যেভাবে হোক বের করেই ছাড়বে।
আর ও কিছু করার আগে আমাকে একটা বিহিত করতে হবে, নয়তো ডিভোর্সের সময় আরও বেশি ঝামেলা। উফ, এত টেনশন নিও না তো, আমি আছি না, একটা না একটা উপায় বের করেই ছাড়ব। আবির মৌমিতাকে কাছে টেনে নিয়ে বলল, তুমি তো আছো। অতঃপর, বলিস কি আর, আবির এগুলো করেছে? তুই শিওর তো, নাকি এমনি হাওয়াবাজি করছিস? আমি 100% শিওর। ওকে যখন আমি ওর ঘাড়ের কথা কথা জিজ্ঞেস করেছি, ও থতমত খেয়ে যায়, যেন ও চুরি করে ফেলেছে। আমি তার উত্তরেও তোতলিয়ে কোনোরকম বাহানা করে এড়িয়ে যায়। সবচেয়ে বড় কথা, আবির যখন হঠাৎ এর উপর মিথ্যা বলে, তখন ও দরদর করে ঘামে আর বারবার কপালে আঙ্গুল স্লাইড করে। আজকেও ঠিক তাই করেছে। আর আজকাল ওর আমার প্রতি তেমন আকর্ষণও নাই, সেটা ওর আচরণে প্রকাশ পায়। আবিরের নতুন মেয়ের দিকে আকৃষ্ট হওয়া মানে তোর সেটেল ফিউচারের স্বপ্নের 12টা। কিন্তু এখানে আবিরকে কি দোষ দেব বল? তোর 7 মাসে প্রেগনেন্সিতে তুই এখন ইউজলেস। দেখতে ড্রামা ফিগার নাই, সৌন্দর্য নাই, আর নাই তোর সাথে এই মুহূর্তে করাটা পসিবল। বেচারাও কি করব বল? আমি জানি আমার বর্তমান অবস্থা কি, তাই তোরে সেগুলো নিয়ে গবেষণা করা লাগবো না। তোরে আমি আমার সাহায্য করার জন্য কল দিছি নাকি ওই আবিরের চামচাগিরি করতে? আরে ইয়ার, খেপিস কেন? শোন, আবিরের নজর যদিও সত্যি অন্য মেয়ের উপর পড়ে থাকে, তাইলে ও তোকে নিশ্চিত ডিভোর্স দিবে, নয়তো দিয়েই দিত। কিন্তু প্রেগনেন্সির কারণে হোল্ডে আছে। আর আমি বলি কি, আবিরের তোরে ডিভোর্স দেওয়ার আগে তুই আবিরের বিপক্ষে কোনো পাকাপোক্ত প্রমাণ বের করে ডিভোর্স ফাইল করে দে। এতে করে অ্যালিমনির অ্যামাউন্টও পাবি, সাথে বেশ বড় একটা অ্যামাউন্টও পাবি, আর ডিভোর্স কেসটাও তোর পক্ষেই যাবে। কিন্তু ডিভোর্স, আরে কিছুই হবে না। আমাকে দেখ, রবিনকে কিভাবে ফাঁসিয়ে ডিভোর্স নিয়ে নিলাম, মোটা অঙ্কের অর্থ সম্পত্তি পেলাম, তার উপরে সংসার নামক ঝামেলা থেকে মুক্তি। সমাজের মানুষ আমার নারী জাগরণের প্রতীক ভাবে। ডিভোর্সের পর আর বিয়ে না করে সমাজের লোকেদের জন্য ডাক্তারি করছি। কত সাধু আমি, কিন্তু ভেতরের কথা কেউ জানে না। তাই আমি বলি কি, তুইও ডিভোর্স নিয়ে লাভ হবে, লোকসান হবে না। অনিমা বলে কল কেটে দিয়ে গভীর ভাবনায় ডুব দিল। আসলে নাতাশার কথাটা ফেলনা নয়। আজ থেকে তোমার বউরে আবার মাথায় করে রাখবা, বউরে আদরের উপর রাখবা, নিজেবারে একেবারে বইয়ের সেবায় উৎসর্গ করে দিবা, বুঝলা? কি সব আজে বাজে বকতেছো তুমি? মাথা ঠিক আছে তো তোমার? আমি যাই বলছি ভেবেই বলছি। বইয়ের থেকে মুক্তি চাও তো যা বলতেছি তাই করো, নয়তো কত প্যাচ খাইবা তা তুমি বুঝো না। আমি আর নেই। না না, কী সব বলো তুমি? ঠিক আছে, তুমি যেহেতু বললা তাই তোমার কথাই মানলাম। গুড বয়, এবার আমি যাই, আজকে বাসায় কাজ আছে, বাই। মৌমিতা বেরিয়ে গেলে আবির ভাবতে থাকে কি করবে। অনিমাকে তো তার বিন্দুমাত্র সহ্য হয় না, তো তার সাথে কথাই বা কি বলবে, আর তার সেবাই করবে কি? কেমন আছেন আনিক সাহেব? আরে অঙ্কিতা যে, আজ হঠাৎ এখানে কি মনে কইরা? কেন, আমার আসতে মানা বুঝি? চলে যাব? আরে না না, কি যে কর না, আপনার লাগে আমগর দুয়ার সর্বদাই খোলা। তা ঠিক, কিন্তু আমি আজকে কয়টা গুরুত্বপূর্ণ কাজে এখানে এসেছি। প্রথমে চলুন আপনার দোকানটার কি অবস্থা তা দেখি। আনিক অঙ্কিতার কথা মতো তাকে দোকানে নিয়ে গেল। অতপর দোকানের পেছনের ছোট কারখানা যা কিছুদিন পূর্বে খোলা হয়েছে তাতে নিয়ে গেল। এনজিও হতে প্রাপ্ত টাকা দিয়ে আনিক তার ধার দেনা পরিশোধ করে আরও কয়েকটা সেলাই মেশিন কিনে এবং কয়েকজন কর্মী নিয়োগ দেয়। পরে ঢাকার বেশ কয়েকটা বড় শোরুমে তাদের বানানো পোশাক, কাঁথা বিক্রির প্রচেষ্টা শুরু করে। দোকানিরাও আনিকের ব্যবহার আর ন্যায্য মূল্যে জিনিস পেয়ে তাকে অর্ডার দিতে লাগলো। এতে ধীরে ধীরে ব্যবসায়ের প্রসার ঘটলে আনিক দোকানের পেছনেই কারখানা করে নিয়েছে। ওখানে যাবতীয় সব কাজ করা হয়, আর দোকানটাতে শুধু বিকিকিনি চলে। বলা বাহুল্য যে আনিক সবার মতো রেখে ব্যবসায়িক কার্যক্রমের জন্য শুদ্ধ ভাষায় প্রয়োগ করে, এবং নাইমাও আনিকের থেকে কিছুটা শুদ্ধ ভাষা রপ্ত করেছে যেন ব্যবসায়িক কাজে সে পিছিয়ে না যায়। কিন্তু ব্যবসায়িক কার্যক্রম বাদে তাদের শুদ্ধ ভাষায় প্রয়োগ করতে দেখা যায় না। কোনো না কোনোভাবে তারা এই অশুদ্ধ ভাষাতে অভ্যস্ত, তাই সেটা বদলাতে চায় না। আর তারা যদি হঠাৎ করে শুদ্ধ ভাষায় কথা বলতে শুরু করে,
তো চাচা চাচি আর কর্মীরাও তাদের সাথে কথা কিছুটা সংকোচ বোধ করবে। তাই সকল দিক বিবেচনায় তারা প্রয়োজন অনুযায়ী দুই ভাষারই প্রয়োগ করে থাকে। ব্যবসায়িক কার্যক্রম দেখা শেষে অঙ্কিতা আর আনিক বাড়ির দিকে গেল। বাড়িটাও এখন আর একতলা নেই, এটাকে দোতলা করে ফেলা হয়েছে। নিচতলায় আপাতত ভাড়াটিয়া থাকে, আর দ্বিতীয় তলায় আনিকরা চাচা চাচি সহ থাকে। অঙ্কিতা সবকিছু বেশ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে আর ভাবছে মানুষটা কতটা কঠোর পরিশ্রম করলে মাত্র 7টা মাসে নিজেদের জীবনকে এতটা উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে। অঙ্কিতাকে দেখা মাত্রই সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অঙ্কিতাও তাদের সাথে এমনভাবে মিশে যায় যেন এটাই তার পরিবার। ক্ষণকাল অতিবাহিত হতেই অঙ্কিতা সবাইকে উদ্দেশ্য করে বলে, আজ আমি আপনাদের সাথে যাওয়ার শেষবারের মতো দেখা করতে এসেছি। জানি না আবার কবে দেশে ফেরত আসব কিংবা আসবো নাকি, তাই যাওয়ার আগে আপনাদের সাথে দেখা করতে আসলাম। অঙ্কিতার এহেন কথায় সবার হাসি হাসি মুখটা নিমিষে ফ্যাকাশে হয়ে পড়ে। কেন গো দিদি, শেষ দেখা মানে? কই যাইবা তুমি? আসলে আমি লন্ডন যাচ্ছি, ওখানের একজনকে আমি পছন্দ করি, তাকেই বিয়ে করব, তাই হয়তো আর এদেশে আসা হবে না। অঙ্কিতার বিয়ের খবর শুনে সবাই খুশি হলেও তার দেশ থেকে চলে যাওয়ার কথা শুনে তারা মোটেও খুশি হতে পারল না। সবার মুখের এই অবস্থা দেখে অঙ্কিতাই বলে উঠল, আরে আপনারা সবাই মুখটাকে এরকম করে রেখেছেন কেন? বিদায় বেলায় বুঝি কেউ এভাবে বিদায় দেয়? হাসি মুখে বিদায় দিন, নয়তো আমার কষ্ট লাগবে কিন্তু। অঙ্কিতা আরও নানান কথায় সবাইকে মাতিয়ে রাখে। সবাই মনে মনে বেজার থাকলেও অঙ্কিতাকে তা বুঝতে দেয় না, আর অঙ্কিতাও সব বুঝলেও না বোঝার ভান করেই থাকল। বিদায়ের পূর্বে অঙ্কিতা আবদার করল কালকে যেন তারা তাকে এয়ারপোর্টের শেষ বিদায় জানাতে আসে। সবাই অঙ্কিতার কথায় সায় জানায়। অঙ্কিতা সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে ভাবতে থাকে সেই গোধূলি বিকেলের কথা। সেদিন বিকেলে হুট করে তার বাবা আর মা একত্রে বাড়িতে উপস্থিত হয়, আর তাকে কিছু বলতে না দিয়েই তাকে পাত্রপক্ষের সামনে হাজির করে। ঘটনার আকস্মিকতায় সে হতবিহ্বল হয়ে পড়লেও বুঝতে পারে যে এখন সে চুপ থাকলে জল গড়িয়ে বহুদূর পৌঁছে যাবে। তাই সে দ্রুততার সাথে এই বিয়ের প্রতিবাদ করে পাত্রপক্ষকে ফেরত পাঠিয়ে দেয়। অতপর বাবা মার জেরার মুখে পড়লে সে রবির প্রতি নিজের অনুভূতি স্বীকার করে। সবাইকে খুলে বললে বাবা মা মুহূর্তে রাজি হয়ে যান। এতে অবশ্য অঙ্কিতা অবাক হয় না। তার বাবা মার মতে সর্বদাই সুখের মানে অর্থ, তাই তো সারাটা জীবন অর্থের পিছনে ব্যয় করল। সবাই রাজি থাকায় অঙ্কিতা এই সপ্তাহে লন্ডন যাওয়ার পরিকল্পনা করে ফেলে। আর যাওয়ার পূর্বে শেষবার আজ আনিক নাইমার সাথে দেখা করে। কাল বিকেলে এসে পাড়ি দিবে লন্ডনের উদ্দেশ্যে। অবশ্য এখনও রবিকে এসবের কিছুই জানানো হয়নি। তাকে সারপ্রাইজ দেবে অঙ্কিতা। সে চোখ বন্ধ করে একবার রবির সারপ্রাইজ চেহারাটা কল্পনা করে নিজে নিজেই হাসল। অতপর বাইরের পানে নজর ফেলো, আর কোনোদিন হয়তো এই যানজটযুক্ত কোলাহলপূর্ণ রাস্তা দেখা হবে না। কিন্তু এই রাস্তায় যে মজা তার অন্য কোথাও পাওয়া যাবে না। দুপুর প্রায় 3টা বাজে। অঙ্কিতা মাত্র এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছে। কিছুটা সামনে আগাতে দেখল আনিকার নাইমা দাঁড়িয়ে আছে। অঙ্কিতা তাদের দিকে মুচকি হাসি দিয়ে এগিয়ে গেল। এত ব্যস্ততার মাঝেও আপনারা আমায় বিদায় জানাতে আসলেন, আমি অনেক খুশি হয়েছি। কি সব যে কও না অঙ্কিতা দিদি, তুমি আইতে কইবার আমরা আমো না। যতই ব্যস্ততা হোক না কেন তোমার কথা কোনোদিন ভুলব না। তুমি আমাদের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো তুমি নিজেও জানো না। অঙ্কিতা নাইমাকে জড়িয়ে ধরল। অতপর নাইমার হাত দুটো আঁকড়ে ধরে বলল, কিছু কিছু সম্পর্কে রক্তের হয় না, আত্মীয়তারও হয় না, কিন্তু সম্পর্কের মাধুর্যতা অন্য সব সম্পর্ককেও হার মানায়। তোর আর আমার সম্পর্কটা ঠিক সেই রকমই। যখন দিদি ডাকিস না, লাগে লাগে আমার ছোট বোনটা আমায় ডাকছে। জীবনে ছোট বোনের একটা আশা ছিল যে কিনা আমায় দিদি বলে ডাকবে। তোর মাধ্যমে তা অল্প সময়ের জন্য হলেও পূর্ণ হলো। অঙ্কিতা এবার তার ব্যাগ থেকে একটা ব্রেসলেট বের করে নাইমার হাতে পরিয়ে দিল। নাইমা কিছুই বলবে তার পূর্বেই অঙ্কিতা নিজের হাত দেখিয়ে বলল, আশা ছিল বোন হলে এরকম একই ডিজাইনের দুটো ব্রেসলেট বানিয়ে একটা তার হাতে দিব, একটা নিজের হাতে পরব। কিন্তু কপাল আমার কোনো ভাই বোনই নেই। কিন্তু হ্যাঁ, বোন একটা যেহেতু পেয়েছি, ইচ্ছে পূর্ণ করেই ছাড়ব। এই দেখ,
একই রকম দুটি ব্রেসলেট বানিয়েছি, এটা তোর, একটা আমার। ভুলেও এটা নিতে মানা করবি না, আমি রাগ করব। কিন্তু আর বলতো, ডিজাইনটা কেমন হলো? নাইমার চোখে জল চলে এলো। জীবনে কোনোদিন ভাবিনি এমন একটা বড় বোন পাবে যে তাকে অগাধ মায়া করবে। সে অঙ্কিতাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। অঙ্কিতাও বড় মায়ায় জড়িয়ে ধরল তাকে। ক্ষণকাল পরে অঙ্কিতা নাইমাকে ছেড়ে আনিক থেকে বিদায় নিল। আনিক তাকে জানালো অতিরিক্ত জার্নি সহ্য না করতে পারায় চাচা চাচি আসেনি, কিন্তু তার জন্য কিছু শুকনো খাদ্য পাঠিয়েছে। অঙ্কিতা সেগুলো খুশি মনে নিল। তন্মধ্যে অ্যানাউন্সমেন্ট হলো লাস্ট চেকিংয়ের অঙ্কিতার দ্রুত ভেতরে ঢুকে গেল। শেষবারের মতো কাচের দরজার উপাশে দাঁড়িয়ে থাকা আনিকার নাইমাকে দেখল। আনিকার নাইমাও যতক্ষণ অঙ্কিতাকে দেখা গেল তার দিকে তাকিয়ে রইল। অঙ্কিতা তাদের দৃষ্টিসীমানার বাইরে যেতেই আনিকার নাইমা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। প্লেন টেক অফ করলেই অঙ্কিতা জানালা দিয়ে শেষবারের মতো বাহিরটা দেখে নিল। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, বিদায় বাংলাদেশ, বিদায় আমার মাতৃভূমি। এতটা বছর আমার নিঃস্বার্থহীনভাবে তোমার দয়ায় পালন করার জন্য তোমাকে হাজারো প্রণাম। কথাটুকু বলতে অঙ্কিতার চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। মানুষ যতই উন্নত হোক আর যতই ভালো পর্যায়ে চলে যাক না কেন, মাতৃভূমির টান কখনোই ছাড়তে পারে না। যার মধ্যে মাতৃভূমির টান নেই তাকে মানুষ বলে আখ্যা দেওয়াটা বেশ কঠিন। বারান্দায় একা মনে বসে আছে রবি, দৃষ্টি তার দূর আকাশে। সারাদিন বাসার বাইরে নিজেকে কাজের ব্যস্ততায় ভুলিয়ে রাখলেও বাসায় পা রাখতেই মনে পড়ে যায় এই বিশাল ধরনের বুকে সে ঠিক কতটা একার নিঃস্ব। এত রাতে ঠান্ডায় বারান্দায় বসে আছেন, আবার গায়ে কোনো গরম কাপড়ও নেই। জ্বর বাঁধালে কি হবে শুনি? অঙ্কিতাকে পাশে দেখে রবি মুখ ফুলিয়ে বলে, বাস্তবে তো পাত্তা দাও না, আর কল্পনায় আসো তো আসো, আজ আবার উপদেশও দিচ্ছ, কি আজব দুনিয়া। অঙ্কিতা রবির কথা শুনে দমফাটা হাসি ফেল। তার মানে শুধু সেই না, রবিও তাকে কল্পনায় দেখতে পেত। পরিস্থিতি আপাতত অনুকূল না এই ভেবে অঙ্কিতা হাসল না। কি হলো, 10 সেকেন্ড ওভার, এবার তো তোমার যাওয়ার টাইম হয়ে গেছে না, যাও না কেন? অঙ্কিতা এবার রবির হাতে জোরসি খামচি মেরে বসল। বেচারা রবি তো ব্যথার ঠেলায় 3 লাফ দিয়ে বসেছে, কিন্তু কয়েক মুহূর্ত টের পেল কল্পনা কি তাকে খামচি মারবে না। আর মারলেও তার ব্যথা লাগার কথা না। তার মানে কি? সে অঙ্কিতার দিকে ফ্যালফ্যাল করে তাকালে অঙ্কিতার নিজের দিকে তাকিয়ে বলে, বিয়ের লগ্ন ঠিক করুন, বিয়ের শখ জেগেছে। রবি কিছু বলবে তার পূর্বেই অঙ্কিতা বলে, ঘুম পাচ্ছে আমার, গুড নাইট, কাল সকালে কথা বলবো। অঙ্কিতা চলেও যায় আর রবি খুশিতে আত্মহারা হয়ে পড়ে। অবশেষে তার ভালোবাসা পূর্ণতা পেল ভেবে সে ওখানে লাফালাফি শুরু করে, আর অঙ্কিতা তা আড়াল হতে দেখে মুচকি হেসে সরে যায়। বস্তুত অঙ্কিতা পূর্বে যখন এখানে এসেছিল তখনই জরুরি প্রয়োজনে লাগতে পারে ভেবে তাকে এক্সট্রা চাবি দেওয়া হয়েছিল। তাই আজকে সে নিজে নিজে বাসায় ঢুকে যেতে সমস্যা হয়নি তার। নিজের থাকার রুমটায় গিয়ে দেখলো যেমনটা তার থাকাকালীন ছিল তেমনই আছে, কিন্তু পরিপাটি রাখা হয়েছে। সে বিছানায় শুয়ে ঠাম্মিকে কল দিল। অপর পাশ হতে ঠাম্মি কল রিসিভ করতেই, কি রে দি ভাই, ভালো মতো পৌঁছেছিস? কোনো সমস্যা হয়নি তো? ঠাম্মি, আমি ঠিক আছি, কিন্তু তোমায় বড্ড মনে পড়ছি গো। এত করে বললাম আমার সাথে লন্ডনে এসে পড়ো, আসলে না। তোমার কিনা ওই গ্রামেই থাকতে হবে। কি আছেটা কি ওই গ্রামটায়? মানুষটার স্মৃতি, টানা 20টা বছর মানুষটার সাথে ঘরে করেছি এই জায়গায়, তাই শেষ নিঃশ্বাসটাও এই মাটিতেই ফেলব। অঙ্কিতা আর কথা বাড়ালো না, দীর্ঘ একটা শ্বাস ফেলে অন্য প্রসঙ্গে কথা বলা শুরু করে। অনিমা, তুমি কি কিছু খুঁজছো বা কোনো কাজ ছিল? কিছু দরকার হলে বা কাজ থাকলে আমায় বলতে, আমি তোমার কাজ করে দিতাম। তুমি শুধু শুধু এই সময় কষ্ট করতে গেলে কেন? ওয়াশরুমে গিয়েছিলাম, এখানে নিশ্চয়ই তোমার কোনো দরকার হতো না, বা তুমি কোনো প্রকার সাহায্য করতে পারতে না। আবির অনিমার কথা শুনে থতমত খেয়ে গেল। নিজেকে ধাতস্থ করে কিছু বলবে তার পূর্বে অনিমা বলল, অতিভক্তির চোরের লক্ষণ, কথাটা জানো তো? তোমার ভাবভঙ্গিতে এখন তাই প্রকাশ পাচ্ছে। হুট করে এত প্রেম, এত সেবা কোথা থেকে আসলো? বিয়ের প্রথমত তোমাকে আমার প্রতি এতটা ডেসপারেট হতে দেখি নাই। আবির কি বলবে ভেবে না পেয়ে বলে, প্রেগনেন্সির মুড সুইং ভয়ঙ্কর, কিন্তু এতটা ভয়ঙ্কর তা জানতাম না। বাবারে বাবা, আমি পারবো না,
আমি গেলাম অফিস। কথা শেষ করে আবির হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায়, যেন কতই না সুখী দাম্পত্য চলছে তাদের। কিন্তু আবিরের চালাকিটা অনিমার ধরতে বেশ একটা ঝামেলা হচ্ছে না, কিন্তু সে আপাতত চুপ আছে। আবিরের বিপক্ষে কোনো পাকাপোক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত কোনো তার কিছুই করা ঠিক হবে না। হিতে বিপরীত ঘটতে পারে। একটা বার শুধু তোর বিপক্ষে প্রমাণ পাই, তারপর দেখ তুই মোর সুইং। আজকেও অফিসে এসে সবার সাথে কড়া মেজাজ দেখাচ্ছে, এমনকি মমিতা আসলেও তার উপরও চড়া হলো সে। এই, তুই ঠিক কি প্ল্যান করছিস সাফ সাফ বল। ওই অনিমার সাথে আর ভালো মানুষের নাটক করতে পারবো না। বউরে সামাল দিতে পারিস না, আমার সাথে চড়াও হোস কোন সাহসে? মৌমিতাকে রেগে যেতে দেখে আবির শান্ত হয়ে গেল। আপাতত আবিরের কাছে মৌমিতা সোনার হরিণ। একে হাতছাড়া করাটা বোকামি। এসব ভেবেই সে গলার স্বর খাদে নামিয়ে বলে ওঠে, সরি গো, আসলে আমি অনেক ডিস্টার্ব হয়ে আছি। কি করব বলো, আমি তোমায় ভালোবাসি, তাই ওই অনিমার সাথে মিশতে আমার একটুও ভালো লাগে না। মৌমিতা আবিরের নাটক বেশ বুঝতে পারছে, কিন্তু আপাতত এটা নিয়ে সে কিছুই বলল না। তোমার বউয়ের নামে নাকি 50 লক্ষ টাকার ইন্স্যুরেন্স আছে? হ্যাঁ আছে তো। তোমার বউকে যদি তুমি ডিভোর্স দাও, তাহলে তোমাকে মোটা অঙ্কের খরচ করতে হবে। আর যদি তোমার বউ কোনোভাবে দুনিয়া থেকে বিদায় নেয় তো? তুমি ঠিক কি বলছো বুঝতে পারছো তো? সবকিছু জেনে বুঝেই বলেছি, ভেবে দেখো, তোমারই লাভ। কিন্তু যদি ধরা পড়ে যায়, টাকার জোরে সবই সম্ভব। আবির মৌমিতার কথাগুলো মনোযোগ দিয়ে ভাবতে থাকে। সে কি এই পদক্ষেপটা নিবে? তা কি ভাবলে বলো? তোমার কথাটা আমি ভেবে দেখলাম, তোমার কথায় যুক্তি তো আছে, কিন্তু করবোটা কিভাবে? ইন্স্যুরেন্সের লোকেরা যদি বিক্রি না যাচাই করে আমায় টাকাটা দিয়ে দিবে না, তদন্ত করবে, আর তাতে ধরা খাওয়ার চান্স 98%। আমি বলছি কি করতে হবে শোনো। আনিকের ক্লায়েন্টকে তাদের অর্ডার দিয়ে বাড়ির পথে ফিরছিল, এমন সময় তাদের রিকশাকে সজোরে একটা প্রাইভেট কার ধাক্কা দিয়ে দিলে রিকশা উল্টে পড়ে যায়। এতে আনিকার রিকশা চালক দুজনে ব্যথা পায়, কিন্তু রিকশা চালক বেশি ব্যথা পায় বলে আনিক নিজের ব্যথার তোয়াক্কা না করে দ্রুত তাকে ধরে। এর মধ্যে চারিদিকে ভিড় পড়ে একটা কোলাহলের সৃষ্টি হয়ে যায়। গাড়ির মালিকও বেরিয়ে চিল্লাতে চিল্লাতে এগিয়ে আসে, কোন ফকিন্নিরে, রাস্তায় এত জায়গা থাকতে আমার গাড়িতে তোদের ধাক্কা খেতে হয়? পুরো সামনের দিকে দাগ পড়ে গেছে। এটা ঠিক করতে কত টাকা লাগবে জানিস? টাকাগুলো কে দিবে রে? আনিক সামনে তাকিয়ে দেখে আবির, কিন্তু আজ আর তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। কেননা আবির ঠিক কোন পর্যায়ে চলে গেছে সেটা আনিকের বুঝতে বাকি নেই। আবির আনিকের এমন গাছাড়া ভাব দেখে অবাকই হলো বটে, কিন্তু আপাতত ওদিকে মন না দিয়ে পুনরায় রিকশা চালককে শাসাতে লাগলো সে। আবির নানান অকথ্য ভাষায় প্রয়োগ করতে লাগলো, আনিক তার প্রতিবাদ করল। আপনি কি দেখতেছেন না উনি অনেক ব্যথা পাইছে? তার উপর আপনার গাড়িতে ছোট একটা দাগ পড়ছে খালি, আর ওনার তো পুরো রিকশাটাই ভেঙে গেছে। তো আপনি ক্ষতিপূরণ চান কোন আক্কেলে? এরকম ছোট লোকদের এই অবস্থায় হওয়া উচিত। আরে এরা। আবির আর কিছু বলবে তার পূর্বেই আনিক পকেট থেকে 10,000 টাকা বের করে আবিরের পকেটে রেখে দেয়। আশা করি আপনার গাড়ি এই টাকায় ঠিক হয়ে যাবে। আমরা হয়তো গরিব, কিন্তু মন আমাগর ছোট না। এবার আপনার ক্ষতিপূরণ পাইছেন না তো রাস্তায় তামাশা না করে চলে যান। এরকম রাস্তাতে তামাশা করা কোনো ভদ্রলোকের কাজ না। আবির আনিকের কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে আনিকের গায়ে প্রহার করতে নিলে জনগণ তার উপর চড়াও হয়, কিন্তু আনিক সবাইকে থামিয়ে দিয়ে বলে, গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, অতি বার বেরো না, ঝরে পড়ে যাবে। আপনিও কিন্তু অতি বার বেড়ে যাইতেছেন। এর আগে কি কোনো বড় ঝরে পড়ে যান, নিজেরে সামলায় নেন। আর আপাতত এখান থেকে যান, নয়তো পাবলিক আবার আমার কথায় থাইমে থাকবো না। আবির অগ্নিদৃষ্টিতে একবার চারিদিকে তাকিয়ে গাড়িতে উঠে যায়, আর আনিক রিকশা চালককে নিয়ে হাসপাতালে যায়। এই নেন, এখানে 1000 টাকা আছে, আপনি এটা দিয়ে কিছু ভালো খাবার কিনে খাইন, আর 2 দিন আরাম করবেন, কাজে যাওয়া লাগবে না। রিকশা চালক ছলছল চোখে আনিকের দিকে তাকালে আনিক হেসে বলে,
যা হয়েছে তা একটা দুর্ঘটনা ছিল, এটা নিয়ে আর ভাইবেন না। আচ্ছা, আজ আসি, আল্লাহ চাইলে আবার দেখা হইব নে। বলে আনিক বেরিয়ে পড়ে। হাসপাতাল হাতে হতে তার ব্যান্ডেজ লেগেছে, সেটাই বেশ ভালোই ব্যথা উঠেছে, একটু আরাম দরকার তার। তাই কোনো মতে একটা গাড়ি ভাড়া করে বাড়ির উদ্দেশ্যে ছুটল। বাড়িতে এসে আনিক লুকিয়ে নিজের ঘরে ঢুকে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। খুব খারাপ লাগছে তার। নাইমা হয়তো কারখানায় আছে, তাই ধরা পড়েনি। চোখগুলো তার জ্বলছে, খুলে রাখতে বেশ কষ্ট লাগছে, তাই চোখগুলো বন্ধ করে সে হারিয়ে গেল ঘুমের অতলে। কপালে ঠান্ডা কিছুর অস্তিত্ব পেলে চোখ পিটপিট করে তাকায় আনি। ভালো করে দেখে নাইমা তার মাথায় জলপট্টি দিচ্ছে, মুখ জুড়ে তার চিন্তার ছাপ। আনিক আস্তে করে উঠে বসে শরীরে শক্তি পাচ্ছে না সে। তাকে উঠে বসতে দেখলে নাইমা দ্রুত চাচা চাচিকে ডেকে আনে। চাচা চাচি রুমে এসে আনিককে কয়েক দফা বকাবকি করে। একে তো অ্যাক্সিডেন্টের কথা লুকিয়েছে, তার উপর জ্বরের কথা কাউকে জানায়নি। তাদের মাধ্যমেই আনিক জানতে পারল সে কাল সারা রাত অজ্ঞান ছিল, জরুরি ভিত্তিতে ডক্টর এনেছিল তার জন্য। এসব শুনে আনিক নিজেই বোকা মনে যায়। সে বুঝতে পারেনি তার এত ভয়ঙ্কর অবস্থা হবে। সবাই মিলে আনিককে মন ইচ্ছামতো বকাঝকা করে পরে আবার তার সেবা করতে লাগে। আনিকের বেশ হাসি পায় তাদের এহীন আচরণে, কিন্তু আর বকা খেতে ইচ্ছুক না বলে সে আর হাসল না। এভাবেই কিছু খুনসুটিতে কেটে গেল আরও একটা দিন। অনিমা, আজ না তোমার ডক্টরের কাছে নেওয়ার ডেট? চলো, আমি নিয়ে যাই তোমাকে। পেছনের 6 মাস আমি একাই গিয়েছি, আজকে চলেই যাব। তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না। এসব কেমন কথা বলছো তুমি অনিমা? হ্যাঁ মানছি, একটু বেশি কাজের চাপ পড়ায় গত কয়টা মাস তোমায় সময় দিতে পারিনি, কিন্তু তাই বলে তো এই নয় যে আমার তোমাকে নিয়ে কোনো চিন্তাই নেই। আমার পুরো জীবন জুড়েই তো তুমি, তাই তোমায় নিয়ে আলাদা করে ভাবা লাগে না। আমার জীবনের একমাত্র ভাবনাই তো তুমি। অনিমারও নানান বাহানায় চেষ্টা করে আবির যেন তার সাথে না যায়, কিন্তু আবিরের জোড়াজড়িতে তাকে আবিরের সাথে যেতে হচ্ছে। আবির অনিমাকে রাজি করিয়ে গাড়ি বের করতে বেরিয়ে পড়ে, আর অনিমা রেগে বলে, তোর নাটকের কোনো প্রভাবই পড়ছে না আবির, তোর সত্যি আমি আগেই জেনে গেছি, এখন শুধুই সুযোগের অপেক্ষা। বস্তুত অনিমা আজকে ডক্টরের বাহানায় আবিরের বিপক্ষে কেস করে রাখতে চেয়েছিল, কিন্তু সে ঘুরে বালি। আবির পুনরায় অনিমাকে ডাকলে অনিমা বিরক্তি নিয়ে বেরিয়ে গেল। এখানে আনিক মাহমুদ নামের কেউ কি থাকেন? হঠাৎ এক আগন্তুকের মুখে নিজের নাম শুনে আনিক বেশও অবাকই হয় বটে, কিন্তু সেটা সে প্রকাশ করল না। এগিয়ে গিয়ে আগন্তুককে নিজের পরিচয় প্রকাশ করে বলল, জি, আমি আনিক বলতেছি, আপনি কে? লোকটা একটা মাঝারি আকৃতির বাক্স আনিকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার নামে এই পার্সেলটা এসেছি, নিন। আনিক বাক্সটার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে লোকটা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় সে কিছুই জানে না। তার কাজ ছিল বাক্সটা পৌঁছানোর, সে পৌঁছে দিয়েছে, এর বেশি কিছু তার জানা নেই। আনিক বাক্সটা নিতে চায়নি, কিন্তু লোকটার জোড়াজড়িতে বাধ্য হয়ে বাক্সটা হাতে নিল। সে বাক্সটা হাতে নেওয়ার সাথে সাথেই লোকটি ঝড়ের বেগে ছুটে চলে যায়। আনিক কিছুক্ষণ বোকার মতো লোকটার যাওয়ার দিকে তাকিয়ে রইল। অতপর বাক্সটা নিয়ে দোকানের ভেতরে নিলিবিলি একটা জায়গায় বসে বাক্সটি খুলল। প্রথমেই কয়েকটা শুকনো গোলাপ পেল, ওগুলোকে পাশে রেখে নিচে তাকালে অতি সুন্দর নকশা করা দুটি খাম পেল, যার একটা খাম অনেক পুরনো কিন্তু নিজের হাতে নকশা করা। আনিকের খামটা বেশ পরিচিত লাগলো, তাই খুলে পড়তে লাগলো। কাগজটায় গোটা গোটা অক্ষরে রঙিন কালি দিয়ে সুন্দর করে লেখা, ওহে অজানা চিঠিদাতা, আমার অজান্তেই আমার মনে তুমি বেঁধেছ বাসা, তোমায় নিয়ে ভাবলেই যে পাই অজানা এক সুখের দেখা, তোমাকে নিয়ে ভেবে হৃদয় যে আমার ছারখার, হবে কি তুমি আমার রঙিন দুনিয়ার সর্দার। এলোমেলো এই ছন্দটুকুতে একজন মানুষ কতটা নিখুঁতভাবে তার প্রণয়ের প্রকাশ এবং প্রস্তাব রেখেছে, যে কেউ এটা দেখলে ক্ষণিকের জন্য হলেও তার হৃদয়ের একরাশ মুগ্ধতা ছেয়ে যাওয়ার কথা। কিন্তু আনিক মুগ্ধ হতে পারল না, 20 বছর আগেও না, আজও না। সেদিন তাকে ক্রোধ কাবু করেছিল, আর আজ আশ্চর্যতা। এতদিন পরে চিঠি ঠিক কিভাবে তার খেয়াল হয় আরও একটা খামও এসেছে। ওটা দ্রুত খুলে পড়তে লাগলো সে। আজ ঠিক কি করে আপনাই আমি সম্বোধন করব আমার জানা নাই। আমি শিরোনামহীনভাবে চিঠিটা শুরু করলাম।
প্রথম খামটা পড়ে আপনার মনে পড়ে যাওয়ার কথা ওই অজানা ব্যক্তিটার কথা, যার সাথে একসময় প্রতিদিন লাইব্রেরি বই লুকিয়ে রেখে চিঠির আদান প্রদান করতেন। নিতান্তই সেটা ছিল একজন বন্ধুরূপে। বাবা মায়ের থেকে সর্বদা অবহেলার পাত্রী হয়ে আমার এক নিঃসঙ্গ জীবন চলতে লাগলো। ঠাম্মি ছিল, কিন্তু তাও কোথাও না কোথাও নিঃসঙ্গতা ছিলই। এমন একদিন হুট করে ঝোঁকের বসে একটা চিঠি লিখে লাইব্রেরির বইয়ের ভিতর রেখে দেয়। যে চিঠিটি ছিল এক বন্ধুর জন্য আকুল আবেদন। প্রতিদিন লাইব্রেরিতে গিয়ে নির্দিষ্ট জায়গাতেই একটা চিঠি পাই, কিন্তু ওটা আমার লেখা চিঠিটা ছিল না, ছিল আমার বন্ধুত্বের আবেদনে সাড়া দেওয়া বিপরীত মানুষটার ছিল। ওই দিন কতটা খুশি হয়ে বলে বোঝানো যাবে না। অতপর চলতে থাকলো আড়ালে লুকিয়ে থেকে চিঠি আদান প্রদানের বন্ধুত্ব, কিন্তু হয়তো আবেগ নয়তো ভালোবাসায় ছিল। আমার মনে আপনাকে নিয়ে সব জল্পনা কল্পনা করতে লাগলাম। ধর্মের দেওয়াল এ প্রণয়ে বাধা হবে জেনেও আমি সাহস করে প্রেমের প্রস্তাবটি রাখি। এরপর কেটে যায় টানা কয়েকটা ঋতু, কিন্তু আমার প্রস্তাবের কোনো জবাব আসে না। প্রতিদিন আশা নিয়ে বইয়ের পাতাটা খুলি, কিন্তু নিজের লেখা সেই চিঠিটাই পাই। আমার বুঝতে বাকি রইল না যে আমি প্রত্যাখ্যাত হয়েছি। সেদিন প্রত্যাখ্যান হয়ে যতটা কষ্ট লাগছিল, তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট পেয়েছিলাম একটা ভালো বন্ধুকে হারিয়ে। তারপরেও একটাবার সে চেষ্টা করতে হবে এই ভেবে আবার আপনার খোঁজ নেই। আপনার সম্পূর্ণ পরিচয় পেলেও আপনাকে পাইনি। আপনি আর ছিলেন না কলেজে, আর আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যমও পাওয়ার আগেই আমাকে বিদেশে পড়তে পাঠিয়ে দেওয়া হয়। এরপর একবার জীবন থেকে কেটে যায় বহু বসন্ত, কিন্তু আমার প্রণয় থেকে যায় অসম্পূর্ণ। পুনরায় দেশে ফেরত আসলাম। জীবনটাও নিজের গতিতে চলতে লাগলো। ভাবতাম আমি যার প্রণয়ে রাত দিন দগ্ধ হই, সেও কি হয় নাকি। তার সাথে দেখা করতে মন চাইতো, কিন্তু সুযোগ পাইনি। অতপর ভাগ্যের জোরে একদিন তার সাথে দেখা হয়। প্রথমে তাকে না চিনলেও পরে ঠিকই চিনি, কিন্তু আফসোস সে আমায় চিনল না। বেশ কয়েকদিন আমি এটা বুঝতে পারলাম যে তার জীবনে আমার বিন্দুমাত্র অস্তিত্ব নেই, হয়তো কোনোদিন ছিল না। তাই আমিও তাকে মন থেকে মুছে দিতে উদ্যত হই। সহজ ছিল না, কিন্তু পরে আমি চেষ্টা করি, আর এক আগন্তুকের কারণে সফলও হই। কিন্তু এটাও সত্যি যে আজকের তারিখে আমার মনে আর তার জন্য কোনো প্রণয়ের অস্তিত্ব নেই। আমার নতুন এক জীবনের সূচনা হয়েছে, তাই পুরনো এই অধ্যায়ের ইতি টানাই আমার কাছে শ্রেয় মনে হলো। যেহেতু আপনি আমার এই অধ্যায়েরই একটা অংশ ছিলেন, তাই আপনাকে সব খুলে বললাম। আর গোলাপগুলো আপনাকে দেব বলেই বড়ই শখ করে কিনেছিলাম, কিন্তু দেওয়া হয়নি, তাই আজ দিয়েই দিলাম। আশীর্বাদ করবেন যেন আমি আমার জীবনের নতুন অধ্যায়ে সুখী হই। চিঠিটা পড়ে অনেক ডুব দেয় সেই রঙিন পাঠশালার দিনগুলোতে। কলেজের লাইব্রেরিতে বই পড়তে গিয়ে তার ভেতরে একটা চিঠি ফেলে সেটা পড়ে সে। চিঠিটা ছিল বন্ধুত্বের আবেদন। তার বেশ ভালোই লাগলো, সেও সাড়া দিতে লাগলো। ভালোই চলছিল এই বন্ধুত্ব, কিন্তু একদিন হঠাৎ করেই চিঠিতে সে প্রণয় প্রস্তাব পেলে তার রাগ সর্বোচ্চ পর্যায়ে পার করে যায়। ক্ষোভে তার উত্তরই দেওয়া হয় না। কয়েকদিন পর এটা সে ভুলেও যায়, কিন্তু আজ এতদিন পর এসব। আনিকের ভাবনার মাঝে নাইমার ডাকের আওয়াজ পেলে দ্রুত সব লুকিয়ে ফেলে। পুনর অতীত যা তার জীবনে কখনো মূল্যই রাখে না, সেটার রেশ ধরে সে তার বর্তমান নষ্ট করতে রাজি নয়। অতপর নাইমার ডাকে সারা দিয়ে সে ছুটল নাইমার পানে, আর চিঠিগুলো আড়ালে রয়ে গেল। নিজের কেবিনে জানালা দিয়ে বাইরের প্রকৃতি অবলোকনে ব্যস্ত অঙ্কিতা। সিথি তার রাঙা গাঢ় লাল, সিঁদুরে হাতে শাখা পলা পরা। নিজের এই অগোছলো জীবনটাকে নিয়েই গভীর ভাবনায় ডুবেছিল সে। তার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে উচ্চস্বরে মোবাইল বেজে উঠলে তার মনোযোগ সেদিকে স্থির হয়। মোবাইল হাতে নিয়ে স্ক্রিনে বড় বেশ রবির হাস্যজল মুখশ্রীর ছবিটা দেখে সে ফোনটি তুলে যেই না কথা বলতে নিবে, অমনি দরজায় কেউ কড়া নাড়লে সে পরে কথা বলছি বলে ফোন কেটে দেয়। অপর পাশে রবি হাসতে হাসতে নিজেকে বলে, বাবা রবি, দুনিয়ার সব মেয়ে ফেলে ডক্টর করেছে বিয়ে, তাই এসব তো মেনে নিতেই হবে। কথাটা বলে নিজে হেসে ফেল সে। অতপর পুনরায় নিজের কাজে মন দিল সে। রাজধানীর এলাকায় একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে। জানা যায় দ্রুতগামী ট্রাকের প্রাইভেট কারকে চাপা দেওয়ার ফলে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় গাড়িতে অবস্থানকারী আবির মাহমুদ আর স্ত্রী অনিমা শিকদারের মধ্যে অনিমা শিকদার যে 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল তার মৃত্যু ঘটনাস্থলে রয়েছে। আর আবির মাহমুদকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। টিভির সকল নিউজ চ্যানেল পর্দাতে এই একটা খবরই প্রচার হচ্ছে। পাশে আবির আর অনিমার ছবিও দেখানো হচ্ছে। এসব দেখে নাইমা আনিককে ডাকতে লাগলে আনিক এসে সম্পূর্ণ নিউজ সেও দেখল, কিন্তু কোনো প্রতিক্রিয়া করল না। এইসব দেখছে তো খবরে, এগুলো কি কইতাছে আমার সহ্য হইতেছে না এইসব। চলো দ্রুত হাসপাতাল চলো, আবিরের আমাগর দরকার আছে। আনিক দেখল নাইমার অবস্থা কাঁদতে কাঁদতে নাজেহাল। এটা অপমানের পরেও নাইমা কিভাবে মানুষগুলোর জন্য চোখের জল ফেলছে আনিক তা বুঝতে পারল না। আনিকের কোনো প্রতিক্রিয়া না পেয়ে নাইমা নিজেই একা চলে যেতে লাগলে আনিক তাকে টেনে ধরে সোফায় বসিয়ে দিয়ে বলল, মানুষের পাপের ঘরা পূর্ণ হইয়া গেলে তার শাস্তির সময় শুরু হয়, তাদেরও তাই হইতেছে, তাই বাধা দিবা না। যা হওয়ার হোক, তুমি ওইদিকে তাকাইবাও না। আজ পর্যন্ত আমি আমার কথা তোমারে মানতে বাধ্য না করলেও আজ করব। আমার কথাটা আজকে তোমারে মানতেই হইব, নয়তো আজীবনেও আমার দেখার পাইবা না তুমি। কথাটা মনে রাখো। এ বলে আনিক বেরিয়ে যায় আর নাইমা ভাবতে থাকে, লোকটা এমন পাথর মনের অধিকারী হলো ঠিক কবে। আনিক বেরিয়ে পড়ার পর কিছু দূর আগালেই চোখ ছলছল করে ওঠে তার। খবরটা দেখে তার ভেতরে কি তোলপাড় টানাই হচ্ছে সেটা সে প্রকাশ করতে পারছে না, কিন্তু তার যে কিছুই করার নেই। সে জানে আজও তার গেলে আবির তাদের পরিচয় দিবে না, আর এটা হয়তো নাইমা মানতে পারবে না, তাই তাকেই কঠোর হতে হলো। আনিক দীর্ঘ এক শ্বাস ফেলে নিজেকে ঠিক করে দোকানের দিকে ছুটল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা এই বছরের সেরা উদ্যোক্তা পুরস্কার ঘোষণা করতে যাচ্ছি। টানা পঞ্চমবারের মতো এই পুরস্কারটি পাচ্ছেন নীর টেক্সটাইলস এর প্রতিষ্ঠাতা আনিক মাহমুদ। আমি আনিক মাহমুদ সাহেবকে মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি। মুহূর্তে চারিদিক করতালিতে মুখর হয়ে পড়ে। ভিড়ের মধ্যে থেকে একজন ব্যক্তিকে স্টেজে উঠতে দেখা গেল। লোকটা সম্পূর্ণ খাঁটি বাঙালিনে সাজিয়ে আছে। বেশ স্নিগ্ধ তার মুখ চোখগুলো, যেমন তার মায়া প্রকাশ করছে তেমনি তার তীক্ষ্ণ মেধারও প্রতিফলন ঘটাচ্ছে। লোকটি স্টেজে উঠে পুরস্কারটি গ্রহণ করল। উপস্থিত সবাই আনিক মাহমুদকে চিনে, আর যারা চিনত না তাদেরও চিনতে বেশ বেগ পেতে হলো না। ভিড়ের মাঝে থেকে দুজন ছেলে মেয়ে সমস্বরে চিল্লিয়ে বলে উঠল, কংগ্রাচুলেশনস আব্বু, কনগ্রাচুলেশন নীর টেক্সটাইলস। উপস্থিত প্রায় সবার নজরই তাদের উপর স্থির হলো। দুজনকে দেখে বোঝা যাচ্ছে এরা যমজ ভাই বোন। পেছন থেকে একজন নারীকে তাদের দুজনকে শাসাতে দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে এরা আনিক মাহমুদের স্ত্রী সন্তান। লোকটি মুচকি এসে মাইক হাতে নিয়ে বলল, আসসালামু আলাইকুম। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিক মাহমুদ, নীর টেক্সটাইলের প্রতিষ্ঠাতা। আজকে আমি এখানে আমার সফলতার পুরস্কার নিতে এসেছি, কিন্তু আমার এই সফলতা যে আমার একার নয়, এই সফলতার ভাগিদার আমার পরিবার, আমার সকল কর্মচারী ভাই বোনেরও, তাই পুরস্কারটা তাদের সবার। আপাতত এখানে আমার কর্মচারী ভাই বোনেরা উপস্থিত নেই, কিন্তু আমার পরিবার উপস্থিত আছে, তাই আমি তাদেরকে মঞ্চে এসে আমার সাথে এই পুরস্কারটি অর্জনের আনন্দ প্রকাশ করতে অর্জি জানাচ্ছি। আনিকের কথা শুনে সেই যমজ ভাই বোন দ্রুত স্টেজে উঠে এলো এবং তাদের পিছন পিছন সে নারীটিও স্টেজে এলো। আনিক এবার তাদের পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যে বলল, ইনি হলো আমার স্ত্রী নাইমা, আর এরা আমার দুই সন্তান অন্তিকা আর অন্তিম। সবাই করতালের সাথে তাদের স্বাগতম জানালো। অতঃপর আনিক পুরস্কারটা তাদের হাতে দিয়ে ক্যামেরাম্যানের সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করে নিল। এত বছর হয়ে গেল, পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে, তাও মরে না। বিরক্ত হয়ে গেলাম রে বাবা। আরও নানান কথা বলতে বলতে রুমের থেকে নাচতে বেরিয়ে গেল। আর এসব শুনেও নীরবে বিছানায় পড়ে রইল আবির। গত 8টা বছর ধরে তো নীরবে সব সইতে হচ্ছে তার। করবেই বা কি সে যে আজ নিরুপায়। তারই পাপের ফল সে আজ তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে বলা বাহুল্য। ওই দিন অ্যাক্সিডেন্টটা সম্পূর্ণই আবির আর মৌমিতার সাজানো চক্রান্ত ছিল। তাদের পরিকল্পনা মাফিক অনিমার মৃত্যু হলেও আবিরের পায়েও অতিরিক্ত আঘাত লাগে, যার ফলে তার পা দুটো অচল হয়ে পড়ে। কিন্তু মৌমিতার মধ্যে কোনো ভাবান্তর হয়নি। সে তখনও আবিরকে ইন্স্যুরেন্সের টাকা নেওয়ার জন্য জোর করতে থাকে।
এমনকি আবিরের বাড়ি চিকিৎসার কথা তুলে ধরে সে। আবিরও ইন্স্যুরেন্সের টাকাটা তোলার জন্য আবেদন করলে অনিমার মৃত্যুর কারণে টাকাটা অতি সহজেই পেয়ে যায়। আবির টাকাটা তুলে দেরি হয়, মমিতার আসল মুখোশ উন্মোচন হতে দেরি হয়নি। ওই রাতেই আবিরের অফিস হতে তাকে ইস্তফা দেওয়া হয় এবং তার নামে অফিসের কাজে কারসাজি আর নারী কর্মীদের সাথে অনৈতিক কর্মের ফলে মামলা দায় করা হয়। আর এসব তথ্য ফাঁসকারী আর কেউ না, বরং মমিতা। আবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কিছু বোঝার পূর্বেই তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে সে জানতে পারে তার অগোচরে তার সকল সম্পত্তি মমিতা অতি চালাকের সহিত নিজের নামে করে নিয়েছে। তার নামে আপাতত কিছু নেই। এসব শোনার পর আবির পুরোই ভেঙে পড়ে। তার মামলার শুনানিতেও তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না হলে তাকে যাবজ্জীবন দেওয়া হয়। একসাথে এতগুলো ধাক্কা আবির সামলাতে পারে না, যার ফলে সে স্ট্রোক করে। এরপর থেকে পুলিশের নজরদারিতে একটি সরকারি হাসপাতালের কক্ষে পড়ে আসে সে। অবহেলার অনাদর এই তার জীবন কাটছে। পঙ্গু অবস্থায় এই বিছানায় পড়ার থেকে আবির বুঝতে পারছে পরিবার আসলে ঠিক কি। তার করা সকল অন্যায় এখন তার বিবেককে নাড়া দেয়। সে আজ অনুতাপ, কিন্তু আফসোস এখন যে কোনোই লাভ নেই। এসব ভেবে আবিরের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। কবে যে মিলবে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি। অপরদিকে অনিমার লাশটা তদন্তের কারণে হস্তান্তরে দেরি হয়। আর পরও আবিরের অনুপস্থিতিতে পরিবারে কেউ লাশটা নিতে আসেনি, এমনকি তার সবচেয়ে প্রিয় বান্ধবী নাতাশাও না। কেউ না আসায় তাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। আর মমিতার খবর কেউ জানে না। হঠাৎ করেই সে গায়েব হয়ে যায়। পরে তার খবর আর কেউ পায়নি। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আনিক, নাইমা। অপেক্ষা তাদের অঙ্কিতার রবির। দীর্ঘ ৮ বছর পরে অঙ্কিতা দেশে আছে, তার সাথে রবি। তাই তাদের স্বাগতম জানাতেই আনিকার নাইমা এসেছে। ক্ষণকাল অতিবাহিত হতে অপেক্ষার অবসান ঘটিয়ে অঙ্কিতার রবি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। রবির কোলে তাদের ছেলে অঙ্কন। তারা বেরিয়ে এলেই আনিকার নাইমা তাদের কাছে গিয়ে কৌশলাদি বিনিময় করে বাড়ির পথে পা বাড়ায়। চলার তালে আনিক ধীরে স্বরে অঙ্কিতাকে বলে, মরিচিকার মোহ ছেড়ে আসল স্বর্ণ খুঁজে বের করতে পারায় তাকে অসংখ্য ধন্যবাদ। অঙ্কিতা আনিকের এই কথা শুনে মৃদু হাসি রেখা টেনে গাড়িতে চড়ে বসে। আনিকও সেটা দেখে একটা হাসি দেয়। অতপর বাড়ির পথে তার যাত্রা শুরু হয়। এভাবেই জীবনের এই পথে কেউ নীরের পাখি হয়ে থাকে, আর কেউ নীরহারা পাখি হয়ে ঘুরে বেড়ায়। সমাপ্ত।